ওই ব্যক্তিকে দেখেই ওনার বন্ধু বলে ওঠেন, কি আমার কেশবতী মামা, কেমন আছো? তো মামাও মৃদু হেসে দেন। এরপর এই শরাফত ভাইয়ের সাথে পরিচিত হন, যেটাকে পরিচয় করে দেয় আমার বন্ধু। এরপরে উনি চলে যান। তো শরাফত ভাই উনি কিন্তু বেশ অবাকই হন, কারণ হচ্ছে ওই মামার মাথায় চুল নাই, একদম মাথাটা টাক হয়ে গেছে। আর উনি যে কোনো সেলুনে গিয়ে মাথা টাক করেছেন বিষয়টা এরকম না, ওনার মাথা একদম পুরোপুরি টাক। কিন্তু উনি একজন ইয়াং মানুষ, ইয়াং বলতে এখন মধ্যবয়স্ক হয়ে গেছেন, তারপরও উনি যথেষ্ট ইয়াং। এই যে কেশবতী মামা বলল, শরাফত ভাইয়ের বন্ধু কেন এটা বলল, এটা তো ওনার মাথায় খেলে না। উনি তখন তার বন্ধুকে জিজ্ঞেস করলেন যে, হ্যাঁ রে, মামার মাথায় তো চুল নাই, তুই কেশবতী বলে তাকে কটাক্ষ করলি কেন? মামা মনে কষ্ট পেল না? তখন বন্ধু বলে যে, আরে না, উনি মনে কষ্ট পায় নাই, আমরা মাঝে মাঝে তাকে বলি, উনি হেসে উড়িয়ে দেন। আর এটা তো বাইরের কেউ বলে না, আমরাই বলি, এটা তো একটু মজা করতেই পারি ভাগিনা হিসাবে, উনি এটাতে কিছু মনে করেন না। তবে ওনার যে মাথায় চুলটা নাই, এটার পিছনে একটা রহস্য রয়েছে। তখন ওই শরাফত ভাই রহস্যটা জানার জন্য উদ্গ্রীব হয়ে গেলেন। তখন তার বন্ধু বলতে থাকে যে ঘটনাটা শুরু 2000 সাল বা 2001 সালের দিকে। রাজশাহী শহরেই শাপলা ছাত্রাবাস নামে একটা জায়গা আছে। এই শাপলা ছাত্রাবাসের কাছে একটা জোড়া পুকুর রয়েছে। এই জোড়া পুকুরের কাছে উনি বিভিন্ন সময় যেতেন। তো একদিন হয় কি, খুব বৃষ্টি হচ্ছিল, উনি ওই বৃষ্টির মধ্যে ওই জোড়া পুকুরে গোসল করতে গিয়েছেন। জোড়া পুকুরকে ঘিরে অনেক কথাই প্রচলিত আছে। তো উনি গোসল করেছেন, বেশ কিছু সময় গোসল করে যখন উঠে আসছেন, উঠে ওই বৃষ্টির মধ্যেই হেঁটে হেঁটে বাড়িতে আসছেন। বাড়িতে আসার সময় উনি হঠাৎ করে দেখেন যে বৃষ্টির মধ্যে একটা মেয়ে, একটা কিশোরী মেয়ে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। অনেকে বৃষ্টিতে গোসল করে না, ওই রকম আর কি। তো উনি আবার এগিয়ে যান, এগিয়ে গিয়ে বলেন যে, এই তুমি কে, এই বৃষ্টির মধ্যে গোসল করতেছো কেন, ঠান্ডা লেগে যাবে। তো উনি বেশ আগ্রহ এবং বিনয়ের সাথেই কথাগুলো বলছিলেন। ওই মেয়েটি ওনার সাথে কথা বলে, বলে যে আমার বাসা এখানেই, নামও বলে, একটা কিছু একটা বলেছিল নাম। তারপর ওই মেয়েটির সাথে কিছুটা সময় আলাপচারিতা হয়। এরপরে মামা চলে যান, উনি ওনার বাড়িতে চলে যান। তো যাওয়ার পর ওই মেয়েটার কথা ওনার বারবার মনে হতে থাকে। এরপর যখন ওই দিকটাতে গিয়েছেন, দিন হোক, বিকাল হোক, রাত হোক, তখনই ওই মেয়েটার সাথে ওনার দেখা হয়েছে। মেয়েটাকে উনি একাই দেখেছেন সব সময়। তো তার সাথে কথা হয়। একটা পর্যায়ে এই শরাফত ভাই উনি ওই মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়েন। ওনার এই দুর্বলতার কথাও ওই মেয়েটিকে উনি জানান। মেয়েটাও সম্মতি দেয়। এরকমভাবেই মেয়েটার সাথে ওনার কথাবার্তা চলছিল। তখন তো এরকম মোবাইল ফোন সবার হাতে হাতে আসে নাই, 2000 সাল বা 2001 সালের কথা। সবে মাত্র বিভিন্ন জায়গায় মোবাইলের টাওয়ারগুলো বসানো হচ্ছে। একটা পর্যায়ে মামা ওই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেন। মেয়েটা তো প্রথমে রাজি হতে চায় না, বলে না না, আসলে তোমার সাথে আমার তো আসলে এভাবে হয় না, তোমাদের সাথে আমাদের মিলবে না। এখন মামা বলেন যে কেন মিলবে না, আমার পরিবার তো সচ্ছল, আমিও তো সচ্ছল, তোমাকে তো আমি চালাতে পারবো, এটা নিয়ে তো সমস্যা নাই। বলে না, আসলে তুমি বিষয়টা বুঝতে পারতেছো না, আমরা এইভাবে কথা বলতেছি, এভাবেই বলি, এটাই ভালো, এটাই সবার জন্য মঙ্গল হবে। কিন্তু মামা তো রাজি না। মামা বলে যে আমি আমার গার্ডিয়ানকে বলে রাজি করিয়েছি যে আমি একটি মেয়েকে পছন্দ করি, তারা তোমার মা বাবার সাথে কথা বলতে চায়, আর তুমি তোমার মা বাবাকে বুঝাও, আমি আগে তাদের সাথে গিয়ে কথা বলবো, এরপর আমি আমার মুরব্বীদেরকে তোমার মুরব্বীদের সাথে পরিচয় করিয়ে দেব। মেয়েটা তো রাজি হয় না, একটা পর্যায়ে এসে রাজি হয়। তবে একটা কথা, ওই মেয়েটাকে উনি অধিকাংশ সময়ই দেখতেন ওই জোড়া পুকুরের কাছে, ওই শাপলা ছাত্রাবাসের কাছে যে জোড়া পুকুর রয়েছে ওইখানে। তো উনি তো ওই দিকটাতে যেতেন। একদিন হয় কি, ওই মেয়েটা বলে যে ঠিক আছে, আজকে চলো আমি
আমার পিতামাতার সাথে তোমার দেখা করাই দেই। তো উনি চিন্তা করছেন যে হয়তোবা কোনো দিকে নিয়ে যাবে, বাড়ি টাড়ি এই পাশেই হয়তোবা মেয়েটার। তো মেয়েটা তার হাত ধরেছে, হাত ধরে জোড়া পুকুরের ভিতর নামা শুরু করেছে। মামা চিন্তা করছেন যে কি ব্যাপার, যাব হলো মেয়েটার বাড়ি, ও জোড়া পুকুরের মধ্যে নেমে যাচ্ছে কেন? বিষয়টা প্রথমে কিছুটা রসিকতা মনে করছেন, যে মেয়েটা হয়তো একটু রসিকতা করছে, এই পুকুর ঘাটে বসে এখন হয়তো কিছুটা গল্প গুজব করবে, এরপরে উঠে যাবে। তারপর যখন পুকুরের পানিতে নামা শুরু করছে, হাত ধরে টানতে টানতে নামিয়ে নিয়ে যাচ্ছে, তখনও মামা চিন্তা করেছেন যে হয়তোবা পুকুরের পানিতে দুইজন একসাথে গোসল করবেন, এটাও একটা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে, এরকমটা চিন্তা করছেন। এরপর যখন কোমর পানিতে নিয়ে গেছেন, তখন দেখে মেয়েটা হাত চেপে ধরে তাকে আবার পানির ভেতর টেনে নিয়ে যাচ্ছে। তখন উনি বারবার বলছে যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন ওনার মনের মধ্যে একটু ভয় লাগা শুরু করে, যে না, তো এটা তো আসলে কোনো রোমান্টিসিজমের মতো কিছু মনে হচ্ছে না। এরপর মেয়েটা হ্যাঁচকা টানে তাকে পানির নিচে নিয়ে যায়। যখনই পানির নিচে নিয়ে গেছে, উনি দেখেন যে আরে এটা কি, এই পুকুরে তো উনি এর আগেও গোসল করছেন, পানির নিচে এরকম তো কখনো দেখেন নাই। এটা একটা ভিন্ন জগৎ, কোনো পানি নাই, কিচ্ছু নাই, সেখানে অনেক কিছু, অনেক ভিন্ন ভিন্ন জিনিস, সেখানে গাছপালা রয়েছে, ঘরবাড়ি রয়েছে। উনি তো অবাক হয়ে যান। তখন ওই মেয়েটা বলে যে এই তোমাকে আমি বলছিলাম না যে আসলে আমাদের সাথে তোমার মিলবে না, আসলে আমি তোমাদের মনুষ্য সমাজের কেউ না, আমি হচ্ছি একটি জিনের মেয়ে, আমি একজন জিন, যাকে তোমরা পরী বলো। আমি তোমার কথা আমার পিতামাতাকে বলেছি, তারা প্রথমে রাজি ছিলেন না, তারপর ওনারা রাজি হয়েছেন, তোমাকে নিয়ে যেতে বলেছেন, এই জন্যই তোমাকে নিয়ে আসছি। তোমরা এমনিতেই পুকুরে গোসল করো, কিন্তু কখনোই আমাদেরকে দেখো না, আর আমরা যদি তোমাদেরকে নিয়ে আসি তবেই এই পুকুরের নিচের এই অদ্ভুত জগৎ তোমরা দেখতে পারবে। তুমি প্রথম দিন যখন এই পুকুরে গোসল করতে নেমেছিলে বৃষ্টির মধ্যে, তখন পানির নিচ থেকেই আমি তোমাকে দেখি, তোমাকে দেখে ভালো লাগে। এরপর আমি মানুষের স্রোতে বৃষ্টির মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকি তোমার সামনে, তুমি কথা বললা, এরপর থেকে তোমার সাথে আমার কথাবার্তা শুরু হয়ে গেল। তারপরও আমি চাইনি যে তোমার সাথে আমার বিয়ে হোক, কারণ এটা আসলে ওভাবে সম্ভব হয় না। তারপরে তুমি জোর করেছো, আমি রাজি হয়েছি, আমার পিতামাতা রাজি হয়েছে, চলো তো আমার পিতামাতার সাথে তোমার পরিচয় করাই দিই। এরপর ওই জিন কন্যার মেয়ের সাথে তো পরিচয় তার হয়েই গিয়েছিল। এরপর তো তার পিতামাতা, তার ভাই বোন, তার আত্মীয় স্বজন সবার সাথেই পরিচয় হতে থাকে। কিন্তু মামা কিন্তু ভয় পাচ্ছিলেন। উনি চিন্তা করলেন, আরে আমি কি মনে করলাম, আর এই কোথায় এসে পড়লাম। উনি ভয় পাচ্ছিলেন যে উনি আদতে আর উপরে ফেরত যেতে পারবেন কিনা। তো ওইখানে ওই মেয়েটার মা বাবা তাকে খুবই বিনয়ের সাথে সম্মান করে, খাবার দাবার সব কিছু, এভরিথিং, সব কিছুর ব্যবস্থা করেছিল। উনি ওখানে কয়েকটা দিন ছিলেন, ওখানে ঘুরে বেরিয়েছেন, খুব বেশি সমস্যা হয়নি। কয়েকদিন পর ওই মেয়েটি একই রকমভাবে তাকে আবার পানির উপরে তুলে নিয়ে আসে। তুলে নিয়ে আসার পর ওনার শরীর কিন্তু ভিজে গিয়েছিল। উনি যখন পানিতে নেমেছেন, নেমে যখন ডুব দিয়ে চলে গেছেন, তখন তার শরীর ভিজা না, কিন্তু যখন উনি বের হয়ে আসছেন তখন ওনার শরীর আবার ভিজা। অর্থাৎ পানির ভেতরে যখন উনি ভিজতে ভিজতে নেমে গেছেন, ওই জগতে চলে গেছেন, তখন ওনার শরীরটা কিন্তু পুরোটাই শুকনো, উপরে আসার পর ভিজা। তো যাই হোক, উনি যখন বাসায় গেছেন, বাসার লোক তো অবাক, এই তুই এই কয়েকদিন কোথায় ছিলি, আর এই রুম ভেজা শরীরে তুই কোত্থেকে আসলি। উনি তখন এই বিষয়টা বলতে চায় নাই। ওই মেয়েটা তাকে ওই পুকুরের উপর পর্যন্ত উঠিয়ে দিয়ে সে আবার নিচে চলে যায়। উনি তো বাসায় যায় বলতে চায় না, একটু কোথায় গেছিলাম এটা সেটা, বন্ধুদের বাসায়, ভিজে গেলি কিভাবে, বলছে যে পুকুরে পড়ে গেছিলাম, আসার সময় পা পিছলে, এরকম কিছু একটা বলেন। তো পরিবারের লোক এরকম সন্দেহ করে নাই। আর তখন তো এরকম মোবাইল ফোনের এতটা প্রচলন ছিল না যে কাউকে ফোন দিয়ে পাচ্ছে না, বেশি চিন্তিত হয়ে যাবে। আর মামা এরকম বন্ধু বান্ধবদের বাসায় বেড়াতে যেতেন। এরপর মামা উনি সিদ্ধান্ত নেন যে এই মেয়েকে উনি বিয়ে করবেন না, কারণ উনি তো এইরকম জীবন চান না। উনি একজন 8-10টা স্বাভাবিক মানুষ, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চান। উনি তো পরিবারকে এটা বলেন না। এদিকে পরিবার বলে, তুই না একটা মেয়ের কথা বলছিলি, তা কি হইল? উনি চেপে যান যে না, আমি এখন বিয়ে করব না, বা এরকম কিছু একটা বলেন আর কি। এদিকে হয় কি, প্রতি রাত্রে ওই মেয়ে এসে মামার ঘরে ঢোকে আর বলে, কি হলো, তোমার সিদ্ধান্ত কি? তোমার পিতামাতাকে বলছো?
তখন মা বলেন যে না, আমি বিয়ে করবো না, তুমি চলে যাও, তোমার সাথে আমার কিছু হবে না। তখন ওই মেয়েটা রেগে যায়, হবে না মানে বেটা, ফাজলামি করো, আমি তো প্রথমে রাজি হই নাই, তুমি জোর করে বিয়ের কথা বলে আমাকে রাজি করাইছো। এরপর আমি আমার পরিবারকে বললাম, পরিবারও রাজি ছিল না, তারপরও আমি তাদেরকে রাজি করাইলাম, আমাদের জগতে নিয়ে গেলাম, এই জোড়া পুকুরের তলদেশের রহস্য তুমি জেনে গেছো, আর এখন ফাজলামি করো যে বিয়ে করবা না। তোমাকে কতবার করে বুঝাইছি ভিন্ন ভিন্ন ভাবে, তুমি বুঝতে চাও নাই, আর এখন আসে ভং ধরছ, তা তো চলবে না, বিয়ে তোমাকে করতেই হবে। মামা বলে না, তুমি চলে যাও, চলে যাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি এরকম জীবন চাই না, আমি স্বাভাবিক জীবন চাই। কিন্তু ওই পরী সে তো আর ছাড়ে না, সে বলে না, বিয়ে করতেই হবে। এইভাবে চিৎকার চেঁচামেচি হয়। মামার পরিবারের সদস্যরা অন্য ঘর থেকে শুনে যে মামা একা একা কথা বলছে, অন্য কারো কণ্ঠস্বর তারা কিন্তু শোনে না। তো তারা যখন ঘরে চলে যায়, মানে ওই ঘরে, মানে মামার ঘরে আসে, তখন ওই পরীটাও অদৃশ্য হয়ে যায়। মামা আর কাউকে দেখে না। প্রতিটা রাতে মামাকে বিরক্ত করতো, সারাটা রাত উনি ঘুমাতে পারতেন না। আর এই সমস্যাটা পরিবারের অন্য সদস্যরা টের পেত না। এভাবে তো মামার জীবনটা একদম নরক বানিয়ে ফেলেছে বিরক্ত করতে করতে। মামা একটা পর্যায়ে পরিবারের সদস্যদের সাথে বিষয়টা শেয়ার করেন। পরিবারের সদস্যরা বুঝতে পারে যে সমস্যাটা কতটা গভীরে চলে গেছে। তারা হুজুর দেখান, কয়েকদিন ভালো থাকে, আবার শুরু হয়ে যায়। যেই তদবিরই দেয়া হোক না কেন, এই বন্ধনীটা কেটে যায় অল্প কয়েকদিনের মধ্যে, আবার শুরু হয়ে যায় একই সমস্যা, স্বপ্নের মধ্যে, বাস্তবে, এভাবে চলতেই থাকে। ওনার একরকম ঘর থেকে বের হওয়াই বন্ধ হয়ে গেছে, দিনের বেলাতেও উনি এই সমস্যা ফেস করতে থাকেন। এরপর মামা নিজেই উদ্যোগ নিয়ে উনি ভালো হুজুর খুঁজতে থাকেন, যে না, এরকম হুজুরের কাজ হচ্ছে না, আমি নিজেই দেখি ভালো হুজুর খুঁজি। কারণ উনি তো আসলে সুস্থ হতে চাচ্ছিলেন, এর থেকে মুক্তি চাচ্ছিলেন। তো ভালো একজন হুজুরের শরণাপন্ন উনি হন। হুজুর বেশ কিছু রুকিয়া করেন, তদবির দিয়ে দেন, অনেকগুলো আমল দিয়ে দেন, এগুলো কন্টিনিউ করতে হবে, ব্রেক করা যাবে না। আর মামাকে বলেন যে দ্রুত বিয়ে করতে, তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় পরি রিলেটেড সমস্যায় বিয়ের পর সমাধান হয়। তো পরিবারের সদস্যরা যখন এটা জেনেছে যে হুজুর এই পরামর্শ দিয়েছেন, পরিবারের সদস্যরাও খুবই তাড়াতাড়ি ভালো একটা মেয়ে দেখে ওনাকে বিয়ে করিয়ে দেন। সবাই ভেবেছিলেন যে এরপর মনে হয় সমস্যার সমাধান হবে, যেহেতু মামা ওই আমলগুলো করে যাচ্ছিলেন, সব কিছু কন্টিনিউ করছিলেন উনি। বিয়ের পর বাসর ঘরেই শুরু হয় সমস্যা। এই যে নতুন যে বউ আসছে, মানে যাকে উনি বিয়ে করে নিয়ে আসছেন, নতুন স্ত্রী ওনার, এক বিছানায় তাকে ঘুমাতেই দেয় না। মামার উপর তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারছে না, কিন্তু ওই যে নতুন যিনি, মানে মামি, মামার পাশে ঘুমানোর সাথে সাথে মামির শরীরে একটা লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দেয়। তাকে রাতেবেলা ঘুমাতে দেয় না, স্বপ্নের মধ্যে ভয় দেখায়, বিভিন্নভাবে ভয় দেখায়, মানে তার জীবনটা অতিষ্ঠ করে ফেলেছে। ওনারা কথা যে বলবেন, একসাথে ঘুমানো তো দূরের কথা, ওনারা যে মুখোমুখি কথা বলবেন, দু চারটা কথা বলবেন, এই রকম সিচুয়েশনও রাখে নাই। মানে এই দুইজন এক জায়গায় একটু দাঁড়াবে কথা বলার জন্য, এইটাও হইতে দিত না। কারণ ওই মেয়েটার উপরে, মানে ওই মামির উপরে সে প্রভাব বিস্তার করতে পারতো খুব সহজেই, যার কারণে মামির জীবনটা একরকম নরক বানিয়ে ফেলেছে। মামি ত্যক্ত বিরক্ত হয়ে একটা পর্যায়ে উনি ওনার বাপের বাড়িতে চলে যান। তো এরপর যেটা হয়, মামার মাথার চুল পড়ে যেতে থাকে, মামার শরীরটা খারাপ হতে থাকে। মামা অত্যন্ত সুদর্শন একজন মানুষ, কিন্তু ওনার শরীরটা খারাপ হতে থাকে, চেহারাটা ভেঙে যেতে থাকে। চুল পড়তে পড়তে একটা পর্যায়ে ওনার মাথায় কোনো চুলই নেই। এখনো পর্যন্ত এই সমস্যা চলমান রয়েছে। ওই মামি কিন্তু আর মামার কাছে ফেরত আসে নাই। মামা এখনো এরকমই আছে। এই যে প্রায় 24-25 বছর ধরে মামার সাথে এই ঘটনাটা এখনো চলমান রয়েছে। এখন কিছুটা কমেছে, বাট চলমান রয়েছে। প্রিয় লিসেনার্স, ঘটনাটা আপনারা শুনলেন, বুঝতে পারলেন কি ভয়ঙ্কর ব্যাপার। এই শাপলা ছাত্রাবাসের পাশে যে জোড়া পুকুর রয়েছে, আমার ধারণা যে এই পুকুরটা বা ওই এলাকায় আমি গিয়েছি 2007 সালের শেষ দিকে অথবা 8 সালের শুরুর দিকে।
আমি ওখানে গিয়েছি। কেননা আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন ওই ভর্তি হওয়ার পর আশেপাশের এলাকাগুলো ঘুরে দেখার একটা আগ্রহ মনের মধ্যে ছিল। নতুন জায়গায় আসছি, নতুন করে ইউনিভার্সিটিতে আসলে পদার্পণ ঘটেছে। আগে তো কলেজে লেখাপড়া করেছি, জায়গাটা ছোট ছিল, এখন বিস্তীর্ণ জায়গার মধ্যে চলে আসছি, বিস্তীর্ণ একটা ক্যাম্পাস, আশেপাশে ঘুরে দেখার একটা বাসনা, ওভাবে ঘুরেছি। তবে আমার মনে পড়ে যে ওই জায়গার কাছে আমি গিয়েছি, শাপলা ছাত্রাবাস নামটা আমার কাছে পরিচিত লাগছে। আমি যখন অডিও ফাইলটা শুনলাম, যিনি পাঠিয়েছেন অডিও আকারে পাঠিয়েছিলেন, আমার কাছে মনে হচ্ছে যে জায়গাটা আমার পরিচিত। তবে এতটুকু আমার মনে পড়ে যে জায়গাটা মোটামুটি নির্জন, খুব নির্জন না, মোটামুটি নির্জন। এতটুকু আমার যতটুকু মানে স্মরণে আছে সেই 2008 সালের শুরু বা 2007 সালের শেষ দিককার কথা আর কি। তো এখন সেখানকার কি অবস্থা, কেউ ছবি তুলে আমাদেরকে পাঠাতে পারেন। আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবেই ঘটনা পাঠাতে পারবেন afnandaharwalbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnandaharwalbd@gmail.com। স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাই আমাদের এবারে শনির রাতের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার, এখন যে ঘটনাটি শেয়ার করব আমাদের শনির রাতের 20তম আয়োজনের দ্বিতীয় ঘটনা হিসাবে। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। ওনার নাম রানা আহমেদ। ওনার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়। ঘটনাটি উনি ওনার নানির মুখ থেকে শুনেছিলেন। ওনার যেই বাড়ি, ওনার বাড়ি থেকে নানির যেই বাড়ি, এটার দূরত্ব মাত্র 5 মিনিটের পায়ে হাঁটা পথ। সবসময়ই কিন্তু নানি বাড়ির লোকজন এখানে আসছে, ওনারা নানি বাড়িতে যাচ্ছেন, প্রতিবেশী বলতে হবে। তো নানি তো সবসময় আসেন। কোনো এক বিকালে আসছেন, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সন্ধ্যার পরও বৃষ্টি চলছে। তো নানি আছেন, অনেকক্ষণ ধরে গল্প গুজব হচ্ছে। তো একটা পর্যায়ে নানির কাছে ভূতের গল্প শুনতে চান রানা ভাই। তখন নানি একটা ঘটনা শোনান, যেটা 1980 সালের দিকে ঘটেছিল ওনার সাথে। তখন এই রানা ভাইয়ের মায়ের বয়স 13 কি 14 বছর। ওই সময়ে যেটা হয়, নানির একটি সন্তান হয়, যেটা হচ্ছে এই রানা ভাইয়ের ছোট মামা। উনি 7 মাস যখন হয় আর কি, গর্ভে ওনার বয়স হয় ওই ছোট মামার, তখন উনি ভূমিষ্ঠ হন। যার কারণে উনি ছিলেন ইম্যাচিউর বেবি আর কি, অপরিপক্ক। ওনার নাকি চোখই ফোটে নাই তখন। ওনাকে নিয়ে বেশ পেরেশানিতে ছিলেন, খুব যত্নে ওনাকে রাখতে হচ্ছিল। তো এরকম একটা সময় চলছিল। আর নানা উনি ওই সময় নৌকা চালাতেন। তবে নৌকা বলতে যে খেয়া পারাপারের নৌকা না, ওনার নৌকাটা বেশ বড় ছিল। নৌকায় মালামাল নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা যেতেন, দূরে দূরে যেতেন। আবার কোনো প্রোগ্রাম হলে ওনার নৌকা নিয়ে অনেকে যেতেন আর কি, বিভিন্ন প্রোগ্রামগুলোতে। এইভাবে ওনার নৌকা ভাড়া নিত অনেকেই, উনি চালাতেন সেটা। তো একবার হয় কি, উনি দিনের বেলা বের হয়েছেন, নৌকা নিয়ে একটা জায়গায় যাবেন, একটা জায়গায় যাওয়ার কথা ছিল। তখন এই নানি উনি বলছেন যে বাসায় তো কিছু কাজ আছে, তুমি একটা কাজ করো, ধইঞ্চা নিয়ে আসো। এই যে বিভিন্ন ক্ষেতের মধ্যে আলাদাভাবে ধইঞ্চা গাছ লাগানো হয়, এই ধইঞ্চা গাছ দিয়ে কিন্তু কিছু কিছু কাজ হয়। এটা নাকি ক্ষেতের মধ্যে লাগানোর একটা উপকারিতাও রয়েছে, আর এটার কিছু কাজ রয়েছে। এরকম ভারী কোনো কাজ হয় কি না আমি জানি না। তো এরকম কিছু গাছ উনি নিয়ে আসতে বলেছিলেন। তো নানা বলছেন যে ঠিক আছে আমি নিয়ে আসবো, এই বলে উনি চলে গেছেন। চলে যাওয়ার পর নানা তো যেই সময় আসার কথা, মানে ওখানে গেছেন, মানে যেখানে যাওয়ার কথা ছিল নৌকা নিয়ে, যাওয়ার পর কোনো কারণে দেরি হয়ে যায়। এদিকে ওনার ফিরতে দেরি হচ্ছে। নানি তো ওনার সন্তানাদি নিয়ে, আর ওই যে 7 মাসে ভূমিষ্ঠ হয়েছেন যে ছোট মামা, তাকে নিয়ে আছেন ঘরের মধ্যে। তো রাত তখন যে কয়টা এটা ঠিক নানি বলতে পারেন না। তখন তো আসলে উনি ওইভাবে ঘড়ি দেখতে পারতেন না, বা ঘরে ঘড়ি ওরকম ছিলও না।
তো একটা অনুমান করতেন কয়টা বাজে, তা আনুমানিক রাত 11টা-12টা বেজে গেছে। তো 1980 সালে একদম গ্রামের মধ্যে রাত 11টা-12টা বা এরকম একটা সময়, মানে তো অনেক রাত, চারদিকে শুনশান নীরবতা। ফজর আজানের পরপরই সবাই ওঠা শুরু করে, আবার সন্ধ্যার পরপরই সবাই ঘুমিয়ে পড়ে। তো নানি তো ঘুমিয়ে আছেন। হঠাৎ করে মনে হলো বাড়ির উঠোনে কেউ আসছে, এসে বলছে যে এই নাও তোমার ধনচার আটি নিয়ে আসছি। এই বলে ধপাস করে কি যেন উঠানোর উপর ফেললো। তার মানে ওই যে বিশাল বড় একটা আটি যদি বাঁধে এই ধনচা গাছ দিয়ে, উঠানোর উপর ফেললে যে ধপাস করে শব্দ হবে, তো এরকম শব্দ। নানিকে বলছে আসো আসো, বাইরে আসো, দেখে যাও দেখে যাও কতগুলা গাছ নিয়ে আসছি। নানি চিন্তা করছেন যে ঠিক আছে আসবো, তো এইটা এমন কি গাছ যেটা দেখার জন্য আমাকে এখন ঘর থেকে বাইরে বের হয়ে দেখতে হবে? এরকম তো এ কখনো করে না, মানে ওনার হাজবেন্ডের কিন্তু স্বভাব না। যদি কোনো কিছু আনতেই হয়, বিশেষ করে রান্নার জিনিসগুলো, সেক্ষেত্রে শুধু নানিকে ডাকতেন। এছাড়া অন্যান্য জিনিস যদি উনি কিছু আনতেন, উনি যেটা যেখানে রাখার দরকার, মানে নানা এই বিষয়টা বুঝতেন যে রাতের বেলা বিরক্ত করব না। একদম সদ্য ভূমিষ্ঠ একটা বাচ্চা নিয়ে ঘুমায় আছে, তাকে বিরক্ত করব না, এটা কিন্তু নানার খুব ভালো বুঝ ছিল। খুব প্রয়োজন না হলে রাতের বেলা ডাকতেন না নানিকে, দরজাটা খুলে দেওয়ার জন্য ডাকতেন শুধু। বলতেছে এসে এসে দেখে যাও, ধনচার আটি দেখে যাও। তো নানি চিন্তা করছে কি ব্যাপার, সে তো কখনো এরকম করে না, এভাবে ডাকে না, ঘটনা কি? একটা পর্যায়ে বাইরে থেকে নানা বলতেছে আসো বাচ্চাটাকে নিয়ে আসো, বাচ্চাটাকে নিয়ে বাইরে আসো। তখন নানির সন্দেহ হয় কি ব্যাপার। একে তো এই উদ্ভট একটা গাছ, যেই গাছ অনেকে ধরেও না ছয়ও না, সেই গাছ আনতে বলছে একটা বিশেষ কাজে, সেটা নিয়ে আসে, এটা তো দেখার তেমন কিছু নাই। তারপর এত রাতের বেলা উনি আমার এই 7 মাসে ভূমিষ্ঠ বাচ্চাকে নিয়ে বাইরে আসতে বলতেছে কেন? তখন নানির মনে সন্দেহ লাগে। নানি বলতে থাকেন যারে ওটা দেখার কি আছে, ওটা ওইখানে রাখো, রেখে হাত মুখ ধুয়ে ঘরে আসো। কিন্তু বাইরে থেকে বলছে না বাইরে আসো দেখে যাও আর বাচ্চাটাকে নিয়ে আসো, এরকম বলতেছে। নানির সন্দেহ তো ঘনীভূত হয়। নানি বলেন না আমি যাব না। তো বাইরে থেকে এরকম ডাকতে ডাকতে একটা পর্যায়ে নাকি মনে হলো যে ধপাস ধপাস শব্দ করে ভারী পায়ে হাঁটতে হাঁটতে ওই জিনিসটা চলে গেল। তো নানা সকালবেলা আসছেন, ভোরবেলা, একদম ভোরবেলা আসার পর ডাকাডাকি করতেছেন। নানি তখন দরজা খুলছেন। দরজা খোলার পর নানি তখন নানাকে দেখে বলতেছেন যে রাতে তো এই ঘটনা ঘটছে, আমি তো বুঝতে পারছিলাম, আমি তো দরজা খুলি নাই। নানা তো শুনে অবাক যে কি বলো, তুমি বলছিলা ওইটা আনার জন্য, কিন্তু আমি তো পাই নাই, আমি তো একটা ব্যস্ততার মধ্যে ছিলাম, রাত হয়ে গেছে, এই গাছ এখন কোথায় পাবো? ওটা তো ক্ষেতের পাশে পড়ে থাকে, ওগুলো তো আবার এক জায়গা করে আটি বেঁধে তারপর নিয়ে আসতে হয়। তো আমি তো আসলে এমন সময় গেছি আর ফিরছি, সেই সুযোগটা আমি পাই নাই, আমি তো ওটা আনি নাই। আর ভালো করছো তুমি বাচ্চাটাকে নিয়ে বাইরে বের হও নাই, যদি হইতা তাহলে বড় ধরনের একটা সমস্যা ছিল। প্রিয় লিসেনার্স, আপনারা একবার চিন্তা করুন, এই যে ইম্যাচিউরড একটা বেবি 7 মাসে ভূমিষ্ঠ হয়েছে, যার চোখ ফোটেনি, এই বাচ্চাটাকে নেয়ার জন্য রাতের বেলা একটা পায়তারা করেছে, একটা ফোন দিয়ে এটেছে। নানি যদি শুধু দরজা একবার খুলতেন তাহলে যে কি হতো, তাহলে তো বুঝতেই পারছেন। ধারণা করা হচ্ছে যে এটা কি টাহুরা জিন ছিল যে বাচ্চা চুরি করে? হতে পারে, কারণ হচ্ছে আমরা ইতোপূর্বে ঘটনায় দেখেছি যে টাহুরা জিন 2টা থাকে, একটা পুরুষ একটা মহিলা। একজন এমন একটা মায়াজাল সৃষ্টি করে, সেই মায়াজাল একজন আবদ্ধ হয়ে যায়, আর একটা বাচ্চাকে চুরি করে নিয়ে যায়, অথবা একটা বাচ্চাকে চুরি করে নিয়ে যায় আর একটা ওই বাচ্চা সেজে ওইখানে থাকে, একটা সময় এসে ওই বাচ্চাটাও ভ্যানিশ হয়ে যায়। এটা কিন্তু টাহুরা জিনের একটা বাচ্চা চুরির পদ্ধতি। এভাবে কিন্তু ওরা বাচ্চাকে মেরে ফেলে, খেয়ে ফেলে। হতে পারে এই টাহুরা জিনগুলোই এসেছিল নানির কাছ থেকে এই রানা আহমেদ ভাইয়ের ছোট মামাকে নিয়ে যেতে, কিন্তু আল্লাহর অশেষ রহমত ছিল, নানি বুঝতে পেরেছিলেন, উনি আর বাইরে বের হন নাই। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রানা আহমেদ ভাইকে। আর এই ধরনের সিচুয়েশনে আসলে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি করে চলা খুব কঠিন ব্যাপার। আল্লাহর অশেষ রহমত না থাকলে এই ধরনের সিচুয়েশনে আসলে মাথা ঠান্ডা রাখা খুব কঠিন। দরজা খুলে ফেললেই তো বিপদ। যাক, আলহামদুলিল্লাহ
সবাই ভালো আছেন, ছোট মামাও ভালো আছেন, সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের শনির রাতের 20তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। চলে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবারে শনির রাতের 20তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আশরাফুল ইসলাম। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায়। সঙ্গত কারণে উনি গ্রামের নামটি প্রকাশ করেননি। এই কারণে প্রকাশ করেননি কারণ ওনার গ্রামে অনেক মানুষ আফনান দহর ওয়ার্ল্ড শোনে। তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল 2010 কি 11 এরকম হবে। উনি তখন একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন। প্রতি মাসে একবার বাড়িতে আসতেন, বৃহস্পতিবার সকালবেলা আসতেন, আবার শনিবার সকালে গিয়ে মাদ্রাসায় উপস্থিত হতেন। তো এমনই এক ছুটিতে উনি বাড়িতে আসেন। উনি যখন আসেন তখন অবশ্য ধান কাটা হয়ে গেছে। ধানের যে মাঠ, পুরো মাঠ একদম ফাঁকা। তো ওখানে ওনার বয়সী ছেলেরা ক্রিকেট খেলার পিচ তৈরি করে ক্রিকেট খেলে। মাঠের যেখানে এবড়ো থেবড়ো আছে কোদাল দিয়ে সেই জায়গাটা সমান করেছেন তারা। তো এভাবে ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন ওখানকার ছেলেপেলেরা। তো ওই গ্রামে একজন মুরব্বী রয়েছে, উনি কোনো খেলা পছন্দ করেন না। বাচ্চারা যদি ক্রিকেট খেলে, ফুটবল খেলে বা অন্য কোনো খেলা খেলে বা অন্য কোনো খেলার কোনো কোর্ট কাটে, তার কাজ হচ্ছে কোদাল দিয়ে সেই কোর্টটা নষ্ট করে দেয়া। ওনার কাছে যদি বল যায়, সেই বলটা কাঁচি দিয়ে, কোদাল দিয়ে বা কুড়াল দিয়ে কুপিয়ে সেটাকে নষ্ট করে ফেলা। ক্রিকেট খেলার কোনো বল যদি তার হাতে পড়ে, সেটাকে কেটে 2 ভাগ করে ফেলা। অর্থাৎ ওনার কাছে যদি কোনো বল যায়, ওটার আর নিস্তার নেই। আর খেলার কোনো কোর্ট যদি উনি দেখেন, ওটাও নষ্ট করে ফেলবেন। কেন জানি এই খেলার প্রতি তার একদম বিতৃষ্ণা। ছেলেপেলে কেন খেলবে? খেলছে ছেলেপেলেরা, মনে হচ্ছে যে তার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই জন্য ছেলেপুলেরা তাকে পছন্দ করতো না মোটেও। এটা উনি বুঝতে পারতেন। তারপরও ওনার এই যে খেলা দেখাই অ্যালার্জি, খেলা নষ্ট করতে হবে, খেলাটা পণ্ড করতে হবে। ছেলেপেলেদেরকে ধাওয়া করতেন, ছেলেপেলেও দৌড়াতো। কি করা, মুরব্বী মানুষ, তাকে তো কিছু বলা যায় না, এলাকার সম্মানী ব্যক্তি। তো এটা ওনার বদ স্বভাব ছিল। তো এই যে আশরাফুল ইসলাম ভাই, উনি সহ ওনার আরো 2 বন্ধু, ওনারাও যখন খেলছিলেন তখন ওই মুরব্বী আসেন, এসে ওই বলটাকে, ক্রিকেট খেলার বলটাকে ধরে ফেলেন আর বলটাকে নষ্ট করে ফেলেন। এতে করে এই আশরাফুল ইসলাম ভাই প্রচণ্ড ক্ষিপ্ত হন, কারণ উনি এই ধরনের কাজ করে যাচ্ছে, আসলে কেউই তাকে কিছু বলছে না, এলাকার লোকজনও তাকে কিছু বলে না। যার কারণে উনি আশকারা পেতে পেতে এই বয়সে এসে এই ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এটা তো আর চলতে দেয়া যায় না, সবাই তো সেটা মেনে নেবে না। আশরাফুল ইসলাম ভাই তার 2 বন্ধুর সাথে পরামর্শ করলেন কিভাবে এই মুরব্বীকে একটা শাস্তি দেয়া যায়। কারণ মুরব্বী মানুষ, তাকে তো গুরুতর কোনো আঘাত করা যাবে না, যাতে করে উনি আহত হয়ে যান। তাতে করে এলাকায় আবার বিচার সালিশ বসবে, অনেক সমস্যা হবে। আবার উনি মাদ্রাসায় পড়েন, তখন সবাই এটা নিয়ে আরো অনেক কথা বলবে। কি করা যায়? ওনারা 3 জন মিলে পরামর্শ করলেন যে এই মুরব্বীকে ভয় দেখাবেন। ওই মুরব্বী বেশ একটা ভালো অভ্যাস করেছিলেন বলতে, উনি প্রতিদিন বিকালের দিকে ওই বাজারের দিকে যেতেন। মাগরিবের আজানের সময় বা মাগরিবের আজান হয়ে গেছে এমন সময় উনি আবার একটা পথ ধরে ফিরতেন। এটা ওনার নিত্য নৈমিত্তিক রুটিন ছিল। তো এই যে আশরাফুল ইসলাম ভাই, উনি চিন্তা করেছেন যে ওনার এক চাচা আছে, তো সেই চাচার একটা বড় জুব্বা আছে, এই জুব্বাটা উনি নেবেন। তো জুব্বাটা উনি ম্যানেজ করেছেন। এরপর করেছেন কি, ওই এলাকায় অনেক বড় একটা তেঁতুল গাছ আছে, আর ওই তেঁতুল গাছের পাশেই রয়েছে একটা পুকুর। ওই পুকুরটা কিন্তু 4 কোনা পুকুর না, এই পুকুরটা একদম গোলাকার, মানে বৃত্তাকার একটা পুকুর। আর ওইটার পাশেই হচ্ছে ওই খেলার মাঠ। খেলার মাঠ না, মানে ধানি জমি, ওটাকে সমান করে বছরের কখনো কখনো খেলার মাঠের মতো তৈরি করা হয়। ওনারা এটা তৈরি করেন, আবার ফসলের সময় তো ফসল বুনে ফেলা হয়। তো এভাবে আর কি ওই মাঠটা ছিল।
ওই যে তেঁতুল গাছ রয়েছে পুকুরের পাশে, তো ওইটার পাশ দিয়ে তো ওই মুরব্বী হেঁটে আসবেন। তো আশরাফুল ইসলাম ভাই কি করেছেন, ওই তেঁতুল গাছের উপরে উঠেছেন, উঠে ওত পেতে আছেন। আর ওনার যেই দুই বন্ধু, তারা রাস্তার শুরুতে একজন ছিল আর মিডিলে একজন ছিল, শেষ দিকে হচ্ছে এই তেঁতুল গাছ, যার একটা ডালের উপরে আশরাফুল ইসলাম ভাই বসে আছেন। ওই সময় ওনারা বাটনওয়ালা নোকিয়া ফোন ইউজ করতেন। যখন ওই রাস্তার শুরুতে এসেছেন, তখন শুরুতে থাকা ওই বন্ধু রাস্তার মিডিলে থাকা বন্ধুকে ফোন করে জানিয়ে দেয় যে সে আসছে। তো মিডিলে থাকা বন্ধু সে আবার আশরাফুল ইসলাম ভাইকে জানিয়ে দেয় যে সে কোন পর্যন্ত এসেছে। এইভাবে কমিউনিকেশন চলছে। যখন কাছাকাছি চলে এসেছে, তখন এই আশরাফুল ইসলাম ভাই একটা কাজ করে বসেন। সেটা হচ্ছে উনি একদম টার্গেট করে এই মুরব্বীর গায়ের উপরে জল বিয়োগ করা শুরু করেছেন। আশরাফুল ইসলাম ভাই কিন্তু ছোটবেলায় বেশ কৃষ্ণ বর্ণের ছিলেন, এখন নাকি মোটামুটি গায়ের রং একটু ফর্সা হয়েছে। অন্ধকারে কিন্তু ওনাকে খুব একটা দেখা যেত না। আর তখন তো সন্ধ্যা নেমে এসেছে। ওই মুরব্বী যখন ওই তেঁতুল গাছের উপরের দিকে তাকিয়েছেন, উনি এমন ভয় পেয়েছেন, ওরে বাবারে মারে কি দেখলাম রে, এই বলে দিয়েছেন এক দৌড় উনি বাড়িতে চলে গেছেন। তো বাড়িতে যাওয়ার পর সে তো অসুস্থ হয়ে পড়ছে এই ভয়ে, যে হায় হায় কি দেখলাম। পরবর্তীতে অবশ্য জানতে পেরেছিলেন তিনি যে এই কাজটা কে করেছে, আশরাফুল ইসলাম ভাই করেছে। কিন্তু আসলেই কি উনি আশরাফুল ইসলাম ভাইয়ের ওই জুব্বা পরা ওই অবস্থায়, মানে আলখেল্লা পরা অবস্থায় দেখে ভয়ঙ্কর কিছু মনে করেছিলেন, না অন্য কিছু দেখেছিলেন? আসেন এবার আমরা সেই রহস্যের সমাধানের দিকে যাব। তো এরপরে আশরাফুল ইসলাম ভাই উনি মাদ্রাসায় চলে গেছেন। মাদ্রাসায় চলে যাওয়ার পর ওনাদের যেই মাদ্রাসাটা ছিল, বিল্ডিং করা মাদ্রাসা ছিল, উনি মাঝে মাঝে কি করতেন, ছাদে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন। উনি যখন ছাদে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন, ওই সময়টা মানে এই ঘটনার যখন হয় তখন ছিল শীতকাল। এখন শীতকালে ছাদে গিয়ে কোরআন তেলাওয়াত করবেন, তখন তো প্রচন্ড শীত। এই জন্য লেপ নিয়ে যেতেন, লেপ নিয়ে মাথার উপর টেনে দিয়ে তখন কোরআন তেলাওয়াত করতেন। তো একদিন হয়েছে কি, উনি কোরআন তেলাওয়াত করছেন, মানে এই ঘটনার পরে মসজিদে গিয়েছেন, কোরআন তেলাওয়াত মাদ্রাসার ছাদে গিয়েছেন, কোরআন তেলাওয়াত করছেন। হঠাৎ করে ওনার কাছে মনে হলো সামনে দিয়ে কি যেন সরে গেল। তো ওনাদের এই ছাদটা কিন্তু প্রায় 50 ফুট লম্বা। এইটার এক পাশ থেকে আর এক পাশে যেতে গেলে, যদি এক মাথা থেকে আর এক মাথা আড়াআড়ি না সোজা যেতে হয়, তাহলে কিন্তু একটু সময় তো লাগবেই, 50 ফুট লম্বা যেহেতু। ওনার কাছে মনে হলো 5 সেকেন্ডের মধ্যে ওই জিনিসটা এক পাশ থেকে আর এক পাশে চলে গেল। উনি চিন্তা করলেন যে যেহেতু কোরআন তেলাওয়াত করছিলেন, কোরআন শরীফের দিকে তাকিয়েছিলেন, হয়তোবা কোনো কারণে চোখে কিছুটা দৃষ্টিভ্রম হতেই পারে। তো ওই রাত্রে উনি আর তেমন কিছু দেখেন নাই। পরের রাত্রে আবার যখন কোরআন তেলাওয়াত করতে গেছেন, তখনও মনে হলো এরকমই ছায়া কিছু একটা এ পাশ থেকে ও পাশ চলে গেল। এবারও চিন্তা করলেন এটা হয়তোবা দৃষ্টিভ্রম হবে। পরের রাত্রে আবার যখন কোরআন তেলাওয়াত করতে বসেছেন, শীতের রাত তো, ওই সময় স্টুডেন্টরা আসলে ওইভাবে আসে না। গরমকালে অবশ্য রাতের বেলা কোরআন তেলাওয়াত করতে অনেকেই বসে, যাদের পড়া হয়নি সকালে পড়া দিতে হবে, তো এরকম ক্ষেত্রগুলোতে কোরআন তেলাওয়াত করতে বসে অনেকেই। তো তৃতীয় রাত্রে উনি যখন বসেছেন কোরআন তেলাওয়াত করতে, তখন উনি তেলাওয়াত করছেন। তো উনি যেই আয়াতটা তেলাওয়াত করেন, ঠিক সেম আয়াতটা, মানে উনি ওই তেলাওয়াতটা করার পর ওই সেম আয়াতটা আবার পেছন থেকে আরেকজন পড়ছে। ধরুন যে উনি সূরা ফাতিহা পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পেছন থেকে আবার বলে উঠছে সেম আয়াতটা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উনি বলছেন আর রহমানির রহিম, পেছন থেকে আবার বলছে আর রহমানির রহিম। কিন্তু ওই কণ্ঠটা ছিল একটি নারী কণ্ঠ, সুরেলা নারী কণ্ঠ। তো উনি সাহস করে পেছন দিকে তাকান, উনি দেখতে পান বোরখা পরা একটা নারী, তার মুখ ঢাকা, চেহারা দেখা যাচ্ছে না। উনি তো দেখে ভয় পেয়ে গেছেন
তবে এতটা ভয় পান নাই যে চিৎকার চেঁচামেচি করে অজ্ঞান হয়ে যাবেন বা নিচে দৌড়ে যাবেন। সাহসী ছিলেন, তবে কিছুটা তো ভয় পাবেনই, কারণ হঠাৎ করে মাদ্রাসার ছাদের উপরে এত রাতের বেলা একটা নারী। উনি বুঝতে পারছেন যে ঘটনাটা কি। তখন ওই মেয়েটা তাকে বলে যে তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার কোরআন তেলাওয়াত আমার ভালো লাগে, আমি আসছি তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য, আর তোমার বিষয়ে আমি খোঁজ খবর নিয়েছি। তুমি কয়েকদিন আগে একটি ঘটনা ঘটিয়েছিলে, মনে আছে? তখন ওই মেয়েটা বলতে থাকে যে ঘটনাটা কি। ওই মেয়েটা বলতে থাকে যে এই যে আশরাফুল ইসলাম ভাই ওই মুরব্বীকে ভয় দেখানোর জন্য যখন তেঁতুল গাছে উঠেছিলেন, ওই তেঁতুল গাছে ওই সময়ে আরও অনেক জিন ছিল, অধিকাংশই ভালো ছিল, আবার দুষ্ট জিনও ছিল। তো ওই সময় উনি তেঁতুল গাছে উঠেছেন, এটা জিনেরা পছন্দ করে নাই। ওই সময় ওই জিনেরা চিন্তা করছে কে ধাক্কা দিয়ে ফেলে দেবে। ওই সময় নাকি এই পরীটা ওখানে আসে, আসার পর জিজ্ঞেস করে যে এই ছেলেটা এখানে কেন এই সময়? তখন ওই জিনেরা বলে যে এই ছেলেটা খোঁজ নিয়ে জানতে পারলাম যে ওই মুরব্বী ছেলেপেলেদের খেলা নষ্ট করে, তাকে ভয় দেখানোর জন্য এখানে আসছে। তখন ওই পরী বলে যে তোমরা ওকে কেউ কিছু করো না, ক্ষতি করো না, আমি দেখছি বিষয়টা। এই কারণেই মূলত আশরাফুল ইসলাম ভাইকে ওই সময়ে ওই জিনেরা কোনো ক্ষতি করেনি। কিন্তু আশরাফুল ইসলাম ভাই ওই যে জুব্বা পরে, মানে আলখেল্লা পরে ওই মুরব্বীকে যে ভয় দেখিয়েছেন, ওই মুরব্বী মূলত আশরাফুল ইসলাম ভাইকে দেখে নাই। ওই মুরব্বী দেখেছিলেন ভয়ঙ্কর একটা বিশাল বড় পাখি তার দিকে তেড়ে আসছে। উনি যে জল বিয়োগ করেছেন ওটা তার গায়ে পড়েছে, ঠিক আছে, কিন্তু ওই দিকে তার ভ্রুক্ষেপ ছিল না। সে দেখেছে ভয়ঙ্কর একটা পাখি তার দিকে তেড়ে আসছে মারার জন্য। আর ওইটা দেখেই উনি বলছেন ওরে বাবারে কি দেখলাম রে, পরিমরি করে দৌড় দিয়েছেন বাড়ির দিকে। তো পরে যখন এটা জানাজানি হয়েছে যে ওনার অবস্থা খুব খারাপ, খুব ভয় পাইছে, তখন তাকে বলা হয়েছে যে এরা ভয় টয় দেখাইছে, কিন্তু উনি এটা বিশ্বাস করেন না, আমি তো ওকে দেখি নাই, আমি ভয়ঙ্কর একটা পাখি দেখছি, ওকে তো আমি দেখি নাই। উনি বিশ্বাস করতে চান না যে এই আশরাফুল ইসলাম ভাইরা এই ঘটনা ঘটিয়েছে। তো যাই হোক, ওই পরী বলে এই ঘটনা, আর বলে যে আমি মাঝে মাঝে আসবো কোরআন তেলাওয়াত শুনতে, তুমি কি আমাকে কোরআন তেলাওয়াত শিখাবা? এরপর অবশ্য স্বপ্নের মধ্যেও এসে কোরআন তেলাওয়াত শিখতে চেয়েছে। তো উনি আসলে এই বিষয়ে কি বলবেন, কারণ যদি উনি বলেন যে ঠিক আছে শেখাবো, পরবর্তীতে এই পরীর দ্বারা কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, যেমনটা আমরা কিন্তু এই যে আমাদের এবারের শনি রাতের 20তম এপিসোডের প্রথম যে ঘটনাটি আমরা শেয়ার করলাম, ওই ঘটনাটিতে এই রাজশাহীতে জোড়াপুকুরের ওইখানে যে ঘটনাটা ঘটলো, ওই মামা 25 বছর ধরে দেখেন ওনার কি অবস্থা। তো পরী বা জিন যদি সাথে থাকে এই সমস্ত উদ্দেশ্যে, ভালো লাগার উদ্দেশ্যে, তাহলে তো একটা বড় ধরনের সমস্যা হতে পারে। তো উনি এই বিষয়ে আসলে কোনো মতামত দিতে পারছিলেন না। উনি বলছেন যে আমি আমার ওস্তাদের সাথে পরামর্শ করে জানাবো। এরপর উনি ওনার ওস্তাদের সাথে পরামর্শ করেন। তখন ওনার ওস্তাদ কিছু খোঁজ খবর নেন। ওনার ওস্তাদ বলেন ঠিক আছে তুমি রাজি হয়ে যাও, তুমি কোরআন তেলাওয়াত করবা, সে শুনবে। তো এরপরে উনি রাজি হন। তারপরে নাকি বিভিন্ন সময় এসেছে, কোরআন তেলাওয়াত শুনেছে। তবে এইখানে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে এই আশরাফুল ইসলাম ভাই উনি কিন্তু বিয়ে করেছেন, ওনার সন্তানাদি হয়েছে। ওনার বিয়ের সময়ও নাকি এই পরী উপহার নিয়ে এসেছে। তারপর ওনার যে সন্তান, ওনার সন্তানের বিভিন্ন অসুখ বিসুখে ট্রিটমেন্ট করেছে। দেখা যাচ্ছে যে এই পরীর উপস্থিতি থাকলে জীবনের যেই স্বাভাবিক গতি, এটা যেমন বাধাগ্রস্ত হয়, ওনার বেলায় সেটা মোটেও হয়নি। উনি অত্যন্ত স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন, এখনও উনি এভাবেই জীবনযাপন করছেন। যেহেতু ওনার বিস্তারিত পরিচয় উনি দিতে অনিচ্ছুক ছিলেন, যার কারণে ওনার গ্রামের নামটা কিন্তু আমরা বলি নাই। এটাই ছিল উদ্দেশ্য, যে ওনার আশেপাশের লোকজন খুব একটা যেন ওনার বিষয়ে জানতে না পারেন। তো এটাই ছিল ঘটনা। আমাদের এবারের এপিসোডের প্রথম ঘটনার সাথে এই পরের ঘটনার আকাশ পাতাল পার্থক্য। তবে পরের যে ঘটনা, অর্থাৎ শেষ ঘটনা, এটা কিন্তু খুব রেয়ার হয়। মানে এই ধরনের পরী কারো সাথে মানে থাকে বা আসে মাঝে মাঝে, কিন্তু সেই ব্যক্তি স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, এটা কম হয়। দেখুন
রাজশাহীতে কি হয়ে গেল? একজন গোসল করতে গিয়েছে, পানির নিচে থাকা তারা পছন্দ করেছে, তাদের মধ্যে থেকে একজন। এরপর তো যেটা হলো আপনারা জেনেছেন। তো আসলে কখন যে কার জীবনের বড় ধরনের পরিবর্তন চলে আসবে। রাতের ডায়েরি, অজানার অদৃশ্য পদচিহ্ন। ধীরে ধীরে সাহস জুগিয়ে দরজার কপাট খোলা হলো, কিন্তু বাইরে কেবল শূন্য নিস্তব্ধতা। তবু মনে হলো যেন বাতাসের সঙ্গে কারো অদৃশ্য উপস্থিতি মিলিয়ে গেল। এ কি শুধু মনের মরীচিকা, নাকি কোনো অচেনা সত্তা আমাদের প্রতিটি নিঃশ্বাস রাতের আধারে ঘুরে বেড়ায়? আমাদের প্রতিটি নিঃশব্দ রাতের আধারে ঘুরে বেড়ায়। প্রিয় দর্শক, আপনার জীবনেও কি এমন রহস্যময় মুহূর্ত এসেছে যখন নিঃশব্দ অন্ধকার হঠাৎ জীবন্ত মনে হয়েছে? তাহলে দ্বিধা না করে আমাদের জানান। আপনার পরিচয় থাকবে সম্পূর্ণ গোপন। একটি ছোট্ট অনুরোধ, অনেকে আমাদের গল্প অনুভব করেন কিন্তু প্রতিক্রিয়া জানাতে ভুলে যান। মনে রাখবেন, আপনাদের একটি লাইক, একটি মন্তব্য আমাদের জন্য অমূল্য উৎসাহ, যা আমাদের এগিয়ে নিয়ে যায় আরো ভয়াবহ রহস্যের সন্ধানে। তাই যদি ভালো লেগে থাকে লাইক দিন, মন্তব্য করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাত যখন নিঃশেষ হতে থাকে, জানালার বাইরে তাকিয়ে দেখুন হয়তো কোনো অদৃশ্য পদচিহ্ন ঠিক তখনই আপনার দোরগোড়ায় থেমে আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওতে প্রথম যে ঘটনাটি আমরা শুনব সেটি আমাদেরকে পাঠিয়েছেন ঢাকা থেকে সোহেল রানা। তাহলে চলুন রানার পাঠানো ইমেল পড়ে নেই। রানা তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ইমরান ভাই, আমি আপনার একজন নিয়মিত শ্রোতা। এখন পর্যন্ত একটা ভিডিও মিস করিনি। আমি ঢাকায় থাকি আর আমার নাম মোহাম্মদ সোহেল রানা। আজ আমি যে ঘটনাটা আপনাদের লিখে পাঠাচ্ছি সেটি ঘটেছিল আমার নিজের বন্ধুর সাথে। সে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। আমি বেশি কথা না বলে সরাসরি মূল ঘটনায় চলে যাব। তবে সঙ্গত কারণে আমি তার নাম ঠিকানা গোপন রাখছি। ধরে নিন তার নাম ফরিদ, আর তার সঙ্গে একজন হেল্পার ছিল। ধরে নিন তার হেল্পারের নাম মাসুদ। আমি ঘটনাটি সে আমাকে যেভাবে বলেছিল সেভাবেই বলছি, তবে নিজের দৃষ্টিকোণ থেকে। বলছেন মোহাম্মদ সোহেল রানা। রাত তখন ঠিক 1টা। ঢাকা মেডিকেল কলেজের বাতাস স্বাভাবিক সময়ের চেয়েও ভারী মনে হচ্ছিল। জরুরি বিভাগের কোলাহল ছাড়িয়ে মর্গের দিকের নীরবতা যেন সবসময় অন্যরকম। ফরিদ অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং হুইলে হেলান দিয়ে বসেছিল। তার চোখ দুটো ঘুমে জড়িয়ে আসছিল, কিন্তু এই পেশায় ঘুমকে প্রশ্রয় দেওয়ার সুযোগ কম। একটু আগেই সে শেষবারের মতো কাগজপত্র সই করে এসেছে। তার হেল্পার মাসুদ বয়স তুলনায় কম। সে অ্যাম্বুলেন্সের পেছন দিকটা পরীক্ষা করে দেখছিল। স্ট্রেচার, সাদা কাপড়ের বাড়তি রোল আর জীবাণুনাশকের কড়া গন্ধ, সবকিছুই প্রস্তুত। যে লাশটি আজ তাদের পৌঁছে দিতে হবে সেটি 24-25 বছরের এক তরুণের। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। পরিবারের কেউ আসেনি লাশ নিতে। হাসপাতাল থেকে জানানো হয়েছে পরিবারে নাকি পুরুষ মানুষ তেমন কেউ নেই। যারা আছেন তারা এই রাতে ঢাকায় আসার সাহস বা সামর্থ্য কোনোটি জোগাড় করতে পারেননি। তাই হাসপাতাল কর্তৃপক্ষই সরাসরি লাশ পাঠানোর ব্যবস্থা করেছে। ফরিদের কাছে এটা নতুন কিছু নয়। কত লাশই তো সে বয়ে নিয়ে গেছে, যাদের নেয়ার মতো কেউ ছিল না। তরুণটির অবস্থা ছিল ভয়াবহ। দুর্ঘটনার বর্ণনায় বলা হয়েছে একটি দ্রুতগামী ট্রাক তাকে পিষে দিয়ে গেছে। ছেলেটার মাথার অংশ বলতে কিছুই অবশিষ্ট নেই। খুলিসহ বাম পাশটা রাস্তার সাথে মিশে গিয়েছিল। কোন রকমই মুখমণ্ডলটা চেনা যাচ্ছিল, তাও ক্ষতবিক্ষত। প্লাস্টিকে মোড়ানো নিথর দেহটা যখন তার অ্যাম্বুলেন্সে তুলছিল তখন ফরিদের বুকটা মোচড় দিয়ে উঠছিল। এত অল্প বয়সে এমন মর্মান্তিক পরিণতি। মাসুদ পেছনের দরজাটা ধরাস করে বন্ধ করে সামনের সিটে এসে বসল। ওস্তাদ, সব ঠিক আছে, রওনা দিব। ফরিদ একটা দীর্ঘশ্বাস ফেলে বিসমিল্লাহ বলে ইঞ্জিন স্টার্ট দিল। অ্যাম্বুলেন্সের মৃদু ঘরঘরানি রাতের নীরবতাকে ছেড়ে দিয়ে হাসপাতালের গেট পার হলো। গন্তব্য শহরের বাইরে এক পাহাড়ি অঞ্চলের প্রত্যন্ত গ্রামে। ঠিকানাটা ফরিদের চেনা। ওই রাস্তায় সে আগেও গেছে, তবে দিনের বেলায়। রাতের বেলা পাহাড়ি রাস্তা, তার উপর অ্যাম্বুলেন্সে একটা থেতলে যাওয়া লাশ। এই সংমিশ্রণটা যে কোনো সাহসী মানুষের বুকেও শীতল স্রোত বয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ফরিদেরও গা ছমছম করছিল, কিন্তু সে তা প্রকাশ করল না। শহরের রাস্তাঘাট ফাঁকা। দু একটা নৈশ প্রহরী আর কিছু বেওয়ারিশ কুকুর ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। সোডিয়াম লাইটের ঘোলাটে হলুদ আলো পিচ ঢালা পথকে কেমন যেন অস্বাভাবিক দেখাচ্ছিল। ফরিদার মাসুদ টুকটাক কথা বলছিল। কথাগুলো মূলত তাদের পেশা।
সংসারের অভাব অনটন আর অদ্ভুত সব অভিজ্ঞতা নিয়েই। কথা বললে ভয়টা একটু কম লাগে, সময়টাও দ্রুত কাটে। ওস্তাদ, পরিবারের লোক না থাকলে লাশ নিয়ে যাওয়াটা আরো বেশি কেমন লাগে? মাসুদ হঠাৎ বলে উঠল, মনে হয় লাশটা বড্ড একা। ফরিদ বলল, যার কেউ নাই তার আল্লাহ আছে, আমরা তো শুধু ওসিলা। আমাদের কাজ ঠিক মতো লাশটা পৌঁছে দেয়া। ধীরে ধীরে তারা শহর পার হতে শুরু করলো। শেষ লোকালয়, শেষ তেলের পাম্প ছাড়িয়ে গাড়ি যখন হাইওয়েতে উঠল, তখন চারপাশের অন্ধকার আরো জমাট বেঁধে এলো। এখানে সোডিয়াম লাইট নেই, আছে শুধু অ্যাম্বুলেন্সের জোরালো হেডলাইট, যা সামনের কিছুটা অংশ ছাড়া আর কিছু আলোকিত করতে পারছিল না। হাইওয়েতেও দু একটা ট্রাক বা নাইট কোচ মাঝে মধ্যে পাশ কাটিয়ে যাচ্ছিল। কিন্তু ঘণ্টাখানিক চলার পর তারা যখন মূল হাইওয়ে ছেড়ে পাহাড়ি অঞ্চলের সংযোগ সড়কে ঢুকলো, তখন থেকে পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেল। এই রাস্তায় ঢোকার পর থেকে একটাও গাড়ি, মানুষ কিংবা কোনো পশু পাখির চিহ্ন মাত্র নেই। রাস্তাটা শুরু হতে হতে এখন সরপিল ভাবে উপরের দিকে উঠতে শুরু করেছে। দুপাশের ঘন জঙ্গল আর উঁচু নিচু টিলা, হেডলাইটের আলোতে গাছের ছায়াগুলো অদ্ভুত সব অবয়ব তৈরি করে রাস্তার উপর হুমড়ি খেয়ে পড়ছিল। পাহাড়ি রাস্তায় ড্রাইভিং করাটা এমনিতেই ঝুঁকির। একপাশে খাড়া পাহাড় আর একপাশে গভীর খাদ। একটু 19-20 হলেই সলিল সমাধি, তার উপর এই ঘুটঘুটে অন্ধকার রাত। শহরের রাস্তায় ফরিদ আর মাসুদ যতটা কথা বলছিল, এখানে আসার পর দুজনেই কেমন চুপচাপ হয়ে গেল। পরিবেশের গাম্ভীর্য তাদের গিলে খেতে শুরু করেছিল। ফরিদের চোখ দুটো জ্বলছিল। একটানা ড্রাইভিং এ সে ক্লান্ত। মাসুদের অবস্থা ভালো না, সে কথা বলতে বলতে ঝিমিয়ে পড়ছিল। একটা বাঘ ঘোরার সময় ফরিদ কিছু একটা বলতে গিয়ে মাসুদের দিকে তাকালো। দেখল সে সিটের মধ্যে মাথা হেলিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। তার হালকা নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে। ফরিদের নিজেরও খুব ঘুম পাচ্ছিল, কিন্তু সে ঘুমালে চলবে না। এই লাশ সময় মতো পৌঁছে দেয়াটা তার দায়িত্ব। সে আর মাসুদকে জাগালো না, ভাবলো বেচারা একটু ঘুমিয়ে নিক। ফরিদ একা একাই ড্রাইভিং করতে লাগলো। এখন অ্যাম্বুলেন্সের ভেতরে ইঞ্জিনের শব্দ, মাসুদের নাক ডাকার শব্দ আর ফরিদের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। চারপাশটা বড্ড বেশি নীরব, অস্বাভাবিক রকমের নীরব। ঝিঝি পোকার ডাকও যেন আজ শোনা যাচ্ছে না। ফরিদ স্টিয়ারিং হুইলটা আরো শক্ত করে আঁকড়ে ধরল। সে শুধু সামনে তাকিয়ে আছে। হেডলাইটের আলো ঠিকরে পড়ছে কালো পিচের ওপর। যখন তারা একদম পাহাড়ের গভীরে ঢুকে পড়ল, তখন পর্যন্ত পরিবেশ এই অস্বাভাবিক নীরবতা ছাড়া আর কিছুই জানান দেয়নি। কিন্তু সেই শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। বিপত্তিটা বাঁধল এর একটু পরেই। ফরিদের মনে হলো এই নীরবতা যেন কোনো ভয়ঙ্কর কিছুর পূর্বাভাস। তার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় ধরফর করতে শুরু করলো। ফরিদ একা, মাসুদ পাশে ঘুমিয়ে আছে। পাহাড়ি রাস্তাটা যেন শেষই হতে চাইছে না। একটার পর একটা বিপজ্জনক বাঁক পার হতে হচ্ছিল তাকে। হেডলাইটের তীব্র আলো এই জমাট বাঁধা অন্ধকারকে ভেদ করতে পারছিল না। মনে হচ্ছিল অন্ধকারই যেন আলোকে গিলে খাচ্ছে। চারপাশটা এতটাই নিস্তব্ধ যে ফরিদের নিজের হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ সে স্পষ্ট শুনতে পাচ্ছিল। সে বারবার আয়নার পেছনের দিকে তাকাচ্ছিল। যদিও পর্দা টানা থাকায় ভেতরের কিছুই দেখার উপায় ছিল না, তবু কেন যেন তার মনে হচ্ছিল পেছনে কিছু একটা আছে। এই অনুভূতিটা সে ঝেড়ে ফেলার চেষ্টা করলো। সে ভাবলো এটা হয়তো তার ক্লান্ত মনের বিভ্রম। আরো কিছুক্ষণ ড্রাইভিং করার পর একটা লম্বা সোজা রাস্তার মতো অংশে এসে হঠাৎ তার চোখে পড়ল অদ্ভুত একটা জিনিস। তাদের অ্যাম্বুলেন্স থেকে বেশ খানিকটা দূরে রাস্তার বাম পাশে হেডলাইটের আলোর সীমানায় কিছু একটা নড়াচড়া করছে। প্রথমে ফরিদ ভাবলো হয়তো কোনো বন্য পশু হবে। এই অঞ্চলে শিয়াল বা বনবিড়াল থাকাটা অস্বাভাবিক নয়, কিন্তু জিনিসটা বড্ড অদ্ভুতভাবে নড়ছিল। ফরিদ গাড়ির গতি সামান্য কমিয়ে দিল। সে ভালো করে বোঝার চেষ্টা করলো জিনিসটা কি। যত সে কাছে এগোচ্ছিল তার বুকের কাঁপুনি ততই বাড়ছিল। এটা কোনো চতুষ্পদ জন্তু নয়। জিনিসটা হামাগুড়ি দিয়ে এগোচ্ছে, ঠিক যেন একটা মানুষ, কিন্তু মানুষের মতো স্বাভাবিক হামাগুড়ি নয়। এর ভঙ্গিটা ছিল কেমন যেন ভাঙ্গা, অস্বাভাবিক। ফরিদ স্টিয়ারিং এ বসা অবস্থাতেই চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে রইল। সে যখন আরো কাছে গেল তখন তার গায়ের রক্ত হিম হয়ে এলো। সে স্পষ্ট দেখতে পেল জিনিসটার গায়ে সাদা কাপড়ের জামা। হেডলাইটের আলোয় সাদা রংটা জলজল করছিল। ফরিদের মাথার ভেতরে যেন হাজারটা হাতুড়ি একসাথে ঘা দিল। তার মনে অজস্র প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করলো। একটা বন্য পশু হামাগুড়ি দিয়ে এই রাতের বেলা কোথাও যাওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু একটা বন্য পশু কখনো জামা কেন পরবে? এই ভাবনাটা তাকে একেবারে দুমড়ে মুচড়ে দিল। সাথে সাথেই তার মনে আরো একটি প্রশ্ন উকি দিল, যদি এটা কোনো মানুষ হয়ে থাকে তাহলে সেই মাঝরাতে এই জনমানবহীন পাহাড়ি রাস্তায় কি করছে? আর যদি কোনো কাজে এসেই থাকে
তাহলে একটা জলজান্ত মানুষ কেন পশুর মতো এমন ভয়ঙ্কর এবং অদ্ভুতভাবে হামাগুড়ি দিয়ে হাঁটবে? তাছাড়া এখানে তো বিন্দুমাত্র আলো নেই। তাহলে একটা জলজান্ত মানুষ কেন পশুর মতো এমন ভয়ঙ্কর এবং অদ্ভুতভাবে হামাগুড়ি দিয়ে হাঁটবে? তাছাড়া এখানে তো বিন্দুমাত্র আলো নেই। কোনো টর্চ লাইট ছাড়া, কোনো বাতি ছাড়া একটা মানুষ এই অন্ধকারে কেন আসবে? ফরিদ কোনো প্রশ্নেরই জবাব খুঁজে পেল না। ওই হামাগুড়ি দেওয়ার ধরন দেখে সে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। ভঙ্গিটা এতই অস্বাভাবিক ছিল যে সেটা কোনো মানুষের বলে মানতে তার মন সায় দিচ্ছিল না। মনে হচ্ছিল কোনো কিছুর হাড়গোড় যেন সব ভেঙে গেছে। তবু সে অমানসিক শক্তিতে শুধু হাত পায়ের উপর ভর দিয়ে টেনে হিঁচড়ে নিজেকে নিয়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্সটা তখন ওই অবয়বটার বেশ কাছাকাছি চলে এসেছে। ফরিদ খেয়াল করলো জিনিসটা রাস্তা ধরে নয়, বরং রাস্তার কিনারা ধরে হামাগুড়ি দিয়ে এগোচ্ছে এবং ক্রমশ পাহাড়ের ঢালের দিকে নেমে যাচ্ছে। ফরিদের মনে হলো সে যদি আর এক মুহূর্ত ওই দৃশ্য দেখে তাহলে হয়তো সে জ্ঞান হারাবে। সে ভয়ে সেখান থেকে চোখ ফিরিয়ে নিল। তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। সে মাসুদকে ঘুম থেকে ডাক দেওয়ার কথা ভাবলো, কিন্তু পরক্ষণে ভাবলো মাসুদকে জাগিয়ে কি লাভ? ছেলেটা হয়তো তার চেয়েও বেশি ভয় পাবে। আর এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে সে যদি চিৎকার চেঁচামেচি শুরু করে তবে ফরিদ হয়তো ড্রাইভিং এ মনোযোগী রাখতে পারবে না, তাতে বিপদ আরো বাড়বে। তাছাড়া সে নিজে যা দেখেছে তা হয়তো তার চোখের ভুলও হতে পারে। ক্লান্তি আর ঘুমের ঘোরে মানুষ কত কিছুই তো দেখে, কিন্তু ফরিদের মন বলছিল এটা চোখের ভুল নয়। সে যা দেখেছে তা বাস্তব। সে মনে মনে ভাবল বিষয়টা একটু স্বাভাবিক মনে হচ্ছে না। হয়তো এটা কোনো মানুষ বা পশু পাখি নয়, বরং একদম ভিন্ন কিছু। এমন কোনো খারাপ জিনিস যা নিমেষেই তাদের একটা বড় ক্ষতি করে ফেলতে পারে। এই ভাবনাটা মাথায় আসতেই সে ঘামতে শুরু করলো। শীতের রাতেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। সে ওই ঢালের দিকে আর তাকালো না, শুধু সামনের রাস্তায় চোখ রেখে গাড়ির গতি সামান্য বাড়িয়ে দিল। সে যত দ্রুত সম্ভব ওই জায়গাটা পার হতে চাইল। অ্যাম্বুলেন্সটা যখন ওই নির্দিষ্ট স্থানটি পার হচ্ছিল, ফরিদ আর চোখে একবার তাকানোর চেষ্টা করেছিল, কিন্তু পরক্ষণেই নিজের ইচ্ছাকে দমন করলো। সে জানে কিছু জিনিস না দেখাই ভালো। সে শুধু শক্ত করে স্টিয়ারিং ধরে রাখলো আর মনে মনে আল্লাহর নাম জপতে শুরু করলো। তার বুক ধরফর করছিল। সে বুঝতে পারছিল এই রাতের যাত্রাটা সহজ হবে না। ফরিদ যখন ওই হামাগুড়ি দিয়ে অবয়বটাকে পেছনে ফেলে এলো তখন সে ভাবলো হয়তো বিপদ কেটে গেছে, কিন্তু তার বুক থেকে ভয়ের পাথরটা সরছিল না। সেই সমানে মনে মনে আল্লাহর নাম নিচ্ছিল। সূরা কালাম যা মনে আসছিল সব পড়ছিল। এমন সময় তার মনে হলো অ্যাম্বুলেন্সের পেছনের দিক থেকে কেউ তাকে দেখছে। এই অনুভূতিটা এত প্রবল ছিল যে তার ঘাড়ের পেছনের লোম খাড়া হয়ে গেল। সে পেছনের আয়নায় তাকাতে গিয়েও তাকালো না। সে জানে পেছনে লাশ ছাড়া আর কিছুই নেই, কিন্তু এই অনুভূতি তাকে আরো বেশি ভয় পাইয়ে দিচ্ছিল। সে তখন একটাই দোয়া করছিল, কোনো মতে যেন সুস্থ স্বাভাবিকভাবে এই লাশটা ঠিকানায় পৌঁছে দেয়া যায় এবং যত দ্রুত সম্ভব আবার হাসপাতালের দিকে রওনা দেয়া যায়। এই পাহাড়ি রাস্তায় সে আর এক মুহূর্ত থাকতে চাইছিল না। আরো কিছু দূর যাওয়ার পর যখন সে নিজেকে কিছুটা সামলে নিয়েছে, ঠিক তখনই সে খুব ভয়ঙ্কর এক দৃশ্য দেখল, যা দেখার পর সে মাসুদকে ঘুম থেকে না উঠিয়ে আর পারল না। ফরিদ দেখল তার অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলোয় সামনের রাস্তাটা 4 ভাগে ভাগ হয়ে গেছে। একটা নয়, দুটো নয়, পাক্কা 4টা রাস্তা। সবগুলো রাস্তায় যেন একই রকম দেখাচ্ছে। সবগুলোই অন্ধকারের গহ্বরে হারিয়ে গেছে। এই দৃশ্য দেখে ফরিদের মাথা কাজ করা বন্ধ করে দিল। সে নিজে জীবনে বহুবার এই রাস্তা দিয়ে যাতায়াত করেছে। এই রাস্তা তার চেনা। সে হলফ করে বলতে পারে এই জায়গায় কখনোই কোনো কালেই 4টা রাস্তা একসাথে ছিল না। এখানে শুধু একটাই রাস্তা, যা সর্পিলভাবে গ্রামের দিকে চলে গেছে। ফরিদ বুঝতে পারল তারা লাশটা নিয়ে খুব খারাপভাবে বিপদে পড়ে গেছে। এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। সে ভয়ে গাড়ির গতি একদম কমিয়ে দিল, প্রায় থামার উপক্রম। তারপর সে আর এক মুহূর্ত দেরি করল না। ডান হাত দিয়ে মাসুদের কাঁধ ধরে জোরে জোরে ঝাঁকাতে শুরু করলো। মাসুদ, মাসুদ ওঠ, জলদি ওঠ। ফরিদের গলার স্বরে এমন ভয় আর আতঙ্ক ছিল যে মাসুদ ধর্মমার করে ঘুম থেকে উঠে বসল। সে প্রথমে কিছুই বুঝতে পারছিল না। চোখ ডলতে ডলতে সে ফরিদের দিকে তাকালো। কি হয়েছে ভাই? লাশের বাড়িতে এসে পড়েছি নাকি? তখন মাসুদ খেয়াল করলো ফরিদের চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট। ফরিদের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। চোখ দুটো কোটর থেকে যেন ঠিকরে বেরিয়ে আসছে। ফরিদ কোনো কথা না বলে মাসুদকে শুধু চোখের ইশারা দিয়ে সামনের দিকে দেখালো। তার মুখ দিয়ে শুধু এতটুকু বের হলো, মাসুদ দেখ, দেখ সামনে কি? এখানে কি কখনো 4টা রাস্তা একসাথে ছিল? ফরিদের কথা শুনে মাসুদ প্রথমে হাই তুলতে গিয়েও থেমে গেল। সে চোখ ডলতে ডলতে একবার সামনে তাকালো। তারপর কিছু একটা দেখার পর
সে যেন বিশ্বাস করতে পারল না। সে আবার ভালো করে চোখ ডলে দ্বিতীয়বার তাকালো, আর তারপর সে তাকালো ফরিদের দিকে। মাসুদেরও চোখ যেন কপালে উঠে গেছে, তার মুখ হা হয়ে গেছে। সে কিছু বলতে পারছিল না, তার চেহারায় রাজ্যের বিস্ময় আর ভয়। ফরিদ কাঁপা কাঁপা গলায় আবার জিজ্ঞাসা করলো, তুইও কি 4টা রাস্তা দেখছিস? মাসুদ মুখ দিয়ে কোনো কথা বলতে পারল না, সে শুধু হ্যাঁসূচক মাথা নাড়ল। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মাসুদকে নিয়ে ফরিদ অনেকবার এই রাস্তা দিয়ে যাতায়াত করেছে, তাই তারা দুজনেই জানে যে এখানে কোনো মতেই 4টা রাস্তা একসাথে থাকা সম্ভব নয়। এটা ভৌতিক ব্যাপার। আর তারা যেহেতু অ্যাম্বুলেন্স ড্রাইভার, তাই লাশ নিয়ে যাওয়ার সময় নানান ধরনের অস্বাভাবিক ঘটনা তাদের সাথে আগেও ঘটেছে। ছোটখাটো অনেক ঘটনাই তাদের অভিজ্ঞতার ঝুলিতে আছে, কিন্তু এমন ভয়ঙ্কর ঘটনা তাদের দুজনের জীবনেই এই প্রথম। তারা দুজনেই বুঝে গেল যে কিছু একটা খুব খারাপ ঝামেলা হচ্ছে তাদের সাথে। মাসুদ ভয়ে ফরিদের আরো কাছে ঘেসে বসলো। সে ফিসফিস করে বলল, ফরিদ ভাই, এখন কি করবা? গাড়ি থামায় দিলা কেন? আল্লাহর দোহাই ভাই, গাড়ি থামাইও না। ফরিদ বলল, আর যাই করি গাড়ি থামানো যাবে না, থামালে বিপদ। এই বলে ফরিদ আবার গিয়ার দিল, কিন্তু কোন রাস্তায় যাবে? 4টা রাস্তায় তো অচেনা লাগছে। সে আল্লাহর নাম নিয়ে ডান দিকের একটা রাস্তায় অ্যাম্বুলেন্স ঢুকিয়ে দিল। কেন সে ডান দিকের রাস্তাটাই বেছে নিল তার কোনো ব্যাখ্যা তার কাছে নেই। হয়তো এটা তার অবচেতন মনের একটা সিদ্ধান্ত। দুজনের চোখ থেকে ঘুম একদম উড়ে গেছে। তারা পাথরের মতো শক্ত হয়ে বসে আছে। অ্যাম্বুলেন্স সেই নতুন অচেনা রাস্তায় ঢুকে পড়ল। তারা কিছুক্ষণ সেই রাস্তায় সামনে এগিয়ে গেল। তবে তারা জানে না তারা যে 4টা রাস্তা একসাথে দেখেছে আর যেই রাস্তায় ঢুকেছে সেটা কি ঠিক করেছে নাকি কোনো ভয়ঙ্কর ভুলের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তারা শুধু আল্লাহ তাআলার উপর ভরসা করে সামনে এগোচ্ছিল। কিন্তু সামনে এগোনোর সামান্য সময়ের পর তারা দুজনেই নিজের চোখে যে দৃশ্য দেখল, তা দেখার পর দুজনেরই যেন শরীর থেকে প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হলো। তারা তাদের চোখের সামনে নিজেদের অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলোতে এক ভয়ঙ্কর অকল্পনীয় দৃশ্য স্পষ্ট দেখতে পেল। তারা দেখল তাদের গাড়ি থেকে খুব বেশি দূরে নয়, রাস্তার ঠিক বাম পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটার বয়স বেশি না, ওই 23-24 হবে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো ছেলেটার একটা পা নেই। এক পায়ে সে কোনো মতে দাঁড়িয়ে আছে। তার সারা গায়ে সাদা কাপড়, আর মাথাটাও একটা সাদা কাপড় দিয়ে এমন ভাবে ঢাকা যে মুখটা দেখার কোনো উপায় নেই। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় এটা ছিল না, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল ছেলেটার মাথার দিক থেকে ওই সাদা কাপড়ের ভেতর থেকে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে। রক্তে তার গায়ের সাদা জামাটা ভিজে যাচ্ছে। মনে হচ্ছে আর কিছুক্ষণ এভাবে রক্ত ঝরলে তার পুরো জামাটাই রক্তে লাল হয়ে যাবে। ছেলেটা চুপচাপ দাঁড়িয়েছিল, তার ভেতরে কোনো প্রতিক্রিয়া ছিল না, একদম যেন একটা কাঠের মূর্তি। ছেলেটার মাথাটা নিচের দিকে ঝুঁকেছিল, যেন সে রাস্তার মাটি দেখছে, কিংবা হয়তো সে আশপাশের কিছুই দেখতে চায় না বা দেখতে পাচ্ছে না। এই দৃশ্য দেখে ফরিদ আর মাসুদের সর্বপ্রথম যে কথা মনে পড়ল তা হলো তাদের অ্যাম্বুলেন্সের পেছনে থাকা সেই তরুণের লাশের কথা। সেই ছেলেটাও সড়ক দুর্ঘটনায় একটা পা প্রায় হারিয়ে ফেলেছিল, আর তার মাথার মগজও থেতলে গিয়েছিল। এই মেলটা তাদের বুক কাঁপিয়ে দিল। ফরিদ ব্রেকের উপর পা রেখেছিল, কিন্তু গাড়ি থামালো না। তারা কিছুই বুঝতে পারছিল না, গাড়ি থামাবে নাকি আরো স্পিড বাড়িয়ে দেবে। ভয়ে মাসুদের কথা বলার শক্তিও লোপ পেয়েছিল। সে ফরিদের আরো কাছে এসে তার ডান হাতটা খামচে ধরল। তার ঠোঁট কাঁপছিল। তার সাথে সাথে অ্যাম্বুলেন্সের জানালার কাজটা পুরোপুরি তুলে দিল। যদিও তা আগে থেকে সামান্য খোলা ছিল, ফরিদ এই ভয়াবহ মুহূর্তেও বুদ্ধি হারালো না। সে ঠিক করলো এখানে এক মুহূর্ত থাকা যাবে না। সে গিয়ার পরিবর্তন করে গাড়ির গতি খুব বাড়িয়ে দিল। পাহাড়ি রাস্তায় এত গতি তোলা মানে সাক্ষাৎ মৃত্যুকে বরণ করা। কিন্তু ফরিদের তখন সেদিকে খেয়াল নেই। সে মাসুদকে চিৎকার করে বলল, মাসুদ, খবরদার, ওই ছেলের দিকে আর একবারের জন্য তাকাবি না। যা পারিস দোয়া কালাম পড়তে থাক আর চোখ বন্ধ করে রাখ। তারা দুজনেই মনে মনে প্রচন্ডভাবে আল্লাহ তাআলার নাম নিচ্ছিল। ফরিদ শুধু সামনের রাস্তায় চোখ রেখে যত দ্রুত সম্ভব গাড়ি চালাচ্ছিল। যদিও সে জানত এই পাহাড়ি রাস্তায় এত গতি তাদের নিজেদের জানের জন্যই খুব রিস্কের ব্যাপার, কিন্তু সামনে তারা যে দৃশ্য দেখছিল সেই দৃশ্য দেখে কেউ এখানে 2 মুহূর্ত দেরি করতে চাইবে না। অ্যাম্বুলেন্সটা যখন ওই এক পাওয়ালা মাথা ঢাকা রক্তাক্ত ছেলেটার খুব কাছে চলে আসছিল, তখন ঘটল আরেকটা অদ্ভুত ঘটনা। তারা দেখল ছেলেটি তাদের চোখের সামনে থেকেই উধাও হয়ে গেছে। এক মুহূর্ত আগেও যেখানে সে দাঁড়িয়েছিল, পরের মুহূর্তেই সেখানে কিচ্ছু নেই, ফাঁকা রাস্তা। যদিও তারা খুব ভালোভাবে সেই দিকে তাকাচ্ছিল না, ভয় আর চোখে দেখছিল, কিন্তু তারা বিষয়টা দুজনেই বুঝতে পেরেছিল। ওই অদ্ভুত ছেলেটা যখন অদৃশ্য হয়ে গেল, তখন ফরিদ কিছুটা স্বস্তি পেলেও ভয় কমল না। সে গাড়ির গতি কিছুটা কমিয়ে আনলো, কারণ এই পাহাড়ি রাস্তায় সে চাইলেও এর চেয়ে দ্রুত গতিতে বেশিক্ষণ ড্রাইভিং করতে পারবে না। ঠিক এমন সময় অ্যাম্বুলেন্সের পেছন থেকে
সপাস করে একটা প্রচন্ড শব্দ হলো। মনে হলো ভারী কিছু একটা সজোরে আছড়ে পড়ল। মাসুদ ভয়ে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। সে খুব জোরে ফরিদের হাত ধরেছিল। ফরিদও তার হাত ছাড়াতে বলল না, কারণ ফরিদের নিজেরও প্রচন্ড ভয় করছিল। তবে মাসুদ ফরিদের চাইতে বয়সে একটু কম, তাই তার ভয়টা হয়তো কয়েক গুণ বেশি। দুজনেই দুজনের সাথে একদম আঠার মতো লেগে বসেছিল ভয়ে। কাঁপা কাঁপা গলায় ভয় পেতে পেতে মাসুদ ফরিদকে উদ্দেশ্য করে বলল, ভাই আমার মনে হয় পোলার লাশটা মনে হয় স্ট্রেচার থেকে নিচে পইড়া গেছে। ফরিদ স্টিয়ারিং শক্ত করে ধরে বলল, যাই হোক, পেছনে যাই ঘটুক, কোনো মতেই গাড়ি থামিয়ে সেই লাশ চেক করা যাবে না, থামলে আমরা মরব। মাসুদের সাথে সাথে সায় দিল, ঠিকই কইছো ভাই, গাড়ি থামানো যাইব না। তারা আবার ড্রাইভিং করতে থাকলো। ফরিদ মাসুদকে বলল, আমার মোবাইলটা দেখতো পকেটে, বাইর করে হাসপাতালে একটা কল দে। কল দিয়ে বল আমরা বিপদে আছি, আর লাশের পরিবারের ফোন দিয়ে বল তারা যেন একটু রাস্তায় আগায় আসে। যদিও সে জানতো লাশের পরিবারে পুরুষ বলতে তেমন কেউ নেই, কিন্তু ভয়ের কারণে সে ভাবল যদি তারা কোনোভাবে আশপাশের কোনো পাড়া প্রতিবেশীকে নিয়ে অর্ধেকটা বা কম অর্ধেকটা রাস্তায় এগিয়ে আসে, তাহলে তারা হয়তো বড় কোনো বিপদ থেকে বেঁচে যাবে। অন্তত লোকজনের দেখা পেলেই ভয়াবহ অবয়বগুলো হয়তো আর জ্বালাতন করবে না। মাসুদ ফরিদের মোবাইলটা পকেট থেকে নিয়ে কল লাগাতে গেল, কিন্তু স্ক্রিনের দিকে তাকিয়েই তার মুখটা আবার ফ্যাকাশে হয়ে গেল। মোবাইলে একদম নেটওয়ার্ক নেই, একটা দাগও না, কোনোভাবেই কল ঢুকছে না। সেটি ছিল একটা পাহাড়ি অঞ্চল, সেখানে নেটওয়ার্ক পাওয়াটা এমনিতেও দুষ্কর, কিন্তু এতটা খারাপ পরিস্থিতি এর আগে হয়নি। মাসুদ তড়িঘড়ি করে নিজের মোবাইলটাও চেক করলো, দেখলো তার মোবাইলেও একই অবস্থা। দুজনের চেহারায় অসহায়ের ছাপ স্পষ্ট ফুটে উঠল। তাদের মনের মধ্যে ভয় ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। তারা বুঝতে পেরে গিয়েছিল যে আজ আর কারো সাহায্য হয়তো তারা পাবে না। এই ভয়াল রাতে, এই অচেনা রাস্তায়, এই পাহাড়ি অঞ্চলে তারা সম্পূর্ণ একা। শুধুমাত্র আল্লাহই তাদের সহায়। দুজনেই দোয়া দরুদ যা জানতো সব সমস্যারে পড়তে লাগলো। তারা প্রায় বেশির অর্ধেক রাস্তা পার করে এসেছিল, অন্তত ফরিদের তাই ধারণা। ওই এক পাওয়ালা অবয়বটা উধাও হওয়ার পর এবং পেছন থেকে ধপাস করে শব্দটা আসার পর বেশ কিছুক্ষণ আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। কিন্তু চারপাশের পরিবেশটা এতটাই ভারী হয়েছিল যে ফরিদ আর মাসুদ এক মুহূর্তের জন্য স্বস্তি পাচ্ছিল না। তারা দুজনেই পাথরের মতো শক্ত হয়ে বসেছিল, চোখ ছিল সামনের রাস্তায়। কিন্তু হঠাৎ তাদের চোখের সামনে আরো এক ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল। ফরিদ প্রথমে যেটাকে দেখে চমকে উঠেছিল, ঠিক সেই জিনিসটা আবার ফিরে এসেছে। তারা দেখল ফরিদ প্রথমে যেমনটা দেখেছিল, কিছু একটা সাদা জামা গায়ে খুব ভয়ঙ্কর ভাবে হামাগুড়ি দিয়ে রাস্তা পার হচ্ছে। ঠিক সেই জিনিসটা আবার তাদের গাড়ির পাশ দিয়ে যাচ্ছে। এবার সেটা রাস্তার বাম পাশে নয়, একেবারে রাস্তার মাঝ বরাবর। তারপর সেটা অদ্ভুত ভাবে দিক পরিবর্তন করে গাড়ির ডান পাশে চলে গেল। ভয়ে মাসুদের দম বন্ধ হয়ে আসার উপক্রম। সে একটা চিৎকার দিয়ে ফেলতো, কিন্তু ফরিদ আগেই তার হাত চেপে ধরেছিল। সে মাসুদকে ধমক দিয়ে বলল, মাসুদ চুপ, একদম চুপ। যদি তুই চিৎকার দিস তাহলে এই খারাপ জিনিস এমনিতে আমাদের উপর আরো বেশি আকর্ষিত হবে। যদি বাঁচতে চাস একটা কথাও বলবি না, শুধু আল্লাহকে ডাক। এই কথা শুনে প্রাণের মায়ায় মাসুদ সেই চিৎকার নিজের ভেতরে আটকে রাখলো। তার চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেছে। সে দেখলো সেই ভয়ঙ্কর জিনিসটা এমন অস্বাভাবিক ভাবে হামাগুড়ি দিচ্ছে, যা দেখলে যে কোনো সুস্থ মানুষ ভয়ে হয়তো হার্ট অ্যাটাক করে ফেলবে। সেটার হাত পা যেন উল্টো দিকে ভাঁজ করা, তবু সেটা অবিশ্বাস্য গতিতে এগিয়ে যাচ্ছে। তারা দীর্ঘক্ষণ ধরে গাড়ি চালাচ্ছে, তবে তাদের ভাগ্য ভালো যে এত সব ঘটনার পরেও একবারের জন্য গাড়িটা কোনো যান্ত্রিক ত্রুটির মুখোমুখি হয়নি। ইঞ্জিন ঠিকঠাক চলছে, হেডলাইটও জ্বলছে। রাত তখন আরো গভীর, 3টার বেশি বেজে গেছে হয়তো। সেই হামাগুড়ি দেয়া জিনিসটাকে তারা একটু পর পর দেখতে পাচ্ছিল। কখনো সেটা তাদের গাড়ির ডান পাশে, তো কখনো বাম পাশের দিক থেকে হামাগুড়ি দিয়ে কোথাও উধাও হয়ে যাচ্ছিল। আবার কিছুক্ষণ পর সেটাকে দেখা যাচ্ছিল গাড়ির সামনে রাস্তা পার হচ্ছে। সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল সে জিনিসটার হামাগুড়ি দেওয়ার গতি আর গাড়ির গতি যেন এক হয়ে গিয়েছে। ফরিদ আর মাসুদ দুজনে বুঝতে পারছিল যে ওই জিনিসটার হামাগুড়ি দেওয়ার গতি স্বাভাবিকভাবে খুব কম হওয়ার কথা। সেই তুলনায় গাড়ির গতি অনেক বেশি, এমনকি এই পাহাড়ি রাস্তায়ও। তারপরেও সে জিনিসটা কোনোভাবেই তাদের গাড়ির পেছনে পড়ছে না, বরং একদম গাড়ির সাথে সাথে যাচ্ছে, কখনো আগে কখনো পিছে। তারা বুঝতে পারল এটা কোনো সাধারণ কিছু নয়, এটা একটা অশুভ অবয়ব, যেটা সম্ভবত তাদের অ্যাম্বুলেন্সে থাকা লাশের কারণেই তাদের পেছনে পড়েছে। একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের জীবন কত যে ঝুঁকির, তাই পেশায় না এলে কেউ বুঝবে না। একটা লাশ ঠিকানে পৌঁছে দেয়া শুধু টাকার বিনিময়ে একটা কাজ নয়, এটা কখনো কখনো নিজের জানের ঝুঁকি নিয়ে একটা দায়িত্ব পালন করা। ফরিদ মনে মনে শুধু একটাই দোয়া করছিল, তারা যেন প্রাণে বেঁচে যায়, তাদের যেন কোনো ক্ষতি না হয়। আর মাসুদ, সে এক ব্যর্থ চেষ্টা বারবার করে যাচ্ছিল। সে প্রতি 2 মিনিট পর পর নিজের মোবাইলটা আর ফরিদের মোবাইলটা হাতে নিয়ে দেখছিল
যদি একটু নেটওয়ার্ক আসে, যদি কোনোভাবে একটা কল করা যায়। সে জানতো এই ব্যর্থ চেষ্টা করে কোনো লাভ হবে না, কিন্তু যেখানে প্রাণের আশঙ্কা থাকে, যেখানে মানুষ চরম অসহায় হয়ে পড়ে, সেখানে ব্যর্থ চেষ্টাগুলো অনেক গুরুত্বপূর্ণ মনে হয়। এটা যেন খড়কুটো ধরে বেঁচে থাকার চেষ্টার মতো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। নেটওয়ার্কের একটা দাগও আসছিল না। সেই হামাগুড়ি দেওয়া অবয়বটা যেন তাদের সাথে খেলায় মেতেছে। সেটা এখন আর ঢালের দিকে যাচ্ছিল না, বরং রাস্তার আশেপাশে ঘুরঘুর করছিল। একবার তো ফরিদ স্পষ্ট দেখল জিনিসটা রাস্তার পাশের একটা বড় গাছের আড়াল থেকে তাদের দিকে তাকিয়ে আছে। সেটার মুখ বা চোখ কিছুই দেখা যাচ্ছিল না, শুধু সাদা কাপড়ে মোড়ানো একটা অবয়ব। কিন্তু ফরিদ দিব্যি বুঝতে পারছিল ওটা তাদেরই দেখছে। ফরিদ গাড়ির গতি আর কমালো না। সে জানে এই জিনিসটাকে পেছনে ফেলার ক্ষমতা তার নেই। সে শুধু আল্লাহ তাআলার উপর ভরসা করে গাড়ি চালিয়ে যেতে লাগলো। তার একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব লোকালয়ে পৌঁছানো। মানুষের বসতি শুরু হলেই হয়তো এই ভয়াবহতা কেটে যাবে। তারা লাশের বাড়ির ঠিকানার আর খুব কাছাকাছি চলে এলো। ফরিদের চেনা রাস্তা এটা, আর বড়জোর মিনিট 15 পথ। কিছুক্ষণ আগে যে 4টা রাস্তা তারা দেখেছিল, সেই বিভ্রম এখন কেটে গেছে। এখন একটাই রাস্তা দেখা যাচ্ছে, কিন্তু সেই হামাগুড়ি দেওয়া অবয়বটা এখন আশপাশে কোথাও আছে বলে তাদের মনে হচ্ছিল। যদিও শেষবার দেখার পর কয়েক মিনিট কেটে গেছে, ওটাকে আর দেখা যায়নি। হঠাৎ হেডলাইটের আলোতে দূরে একটা ঘরের চালার মতো কিছু একটা দেখা গেল। ফরিদ আর মাসুদের মনে তখন যেন নতুন করে প্রাণ ফিরে এলো। ঘরবাড়ি দেখা যেতে শুরু করেছে, তার মানে তারা বসতির কাছাকাছি চলে এসেছে। তবে কোনো বাড়িতেই কোনো আলো ছিল না, আর থাকবেই বা কেন? এই সময় তো গ্রামের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু হেডলাইটের আলোতে যখনই একটা দুটো ঘরের অবয়ব দেখা যাচ্ছিল, মাসুদ আর ফরিদের মনে তখন জীবন ভিক্ষা পাওয়ার আশা জেগে উঠছিল। তারা ক্রমশ সেদিকে এগিয়ে যাচ্ছিল, আর এগিয়ে যেতে যেতে এক সময় তারা মোটামুটি বসতির মধ্যে ঢুকে পড়ল। এখানে রাস্তাটা একটু ভালো, দুপাশে কিছু বাড়িঘর, গাছপালা। তারা যখন বসতির মধ্যে ঢুকে পড়ল, তখন আর কোনো অস্বাভাবিক ঘটনার মুখোমুখি হলো না। চারপাশের সেই দম বন্ধ করা ভারী পরিবেশটাও যেন একটু হালকা হতে শুরু করেছে। তারা যখন লাশের বাড়ি থেকে মাত্র সামান্য দূরে, ঠিক সেই সময় ঘটল সেই কাঙ্ক্ষিত ঘটনা। ভোরের প্রথম আজান। কাছাকাছি কোনো মসজিদ থেকে ভেসে এলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই সুমধুর ধ্বনি। আজান দেওয়ার সাথে সাথেই যেন একটা অলৌকিক ঘটনা ঘটল। চারপাশের যে ভারী পৈশাসিক পরিবেশটা এতক্ষণ তাদের গলা টিপে ধরেছিল, সেটা নিমেষেই যেন হালকা এবং স্নিগ্ধময় হয়ে গেল। ফরিদের মনে হলো সে এতক্ষণ বুক ভরে নিঃশ্বাস নিতে পারছিল না, এখন পারছে। চারপাশের ওই পৈশাসিকতার ভাব যেন একদম উধাও হয়ে গেছে। একই সাথে ভোরের আলো ফুটতে শুরু করেছে, পূব আকাশটা ফর্সা হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই তারা লাশের বাড়িতে পৌঁছে গেল। ফরিদ অ্যাম্বুলেন্স থামিয়ে হর্ন বাজালো। বাড়ি থেকে শুধু 2 জন মহিলা বের হয়ে এলো। একজন মধ্যবয়সী, সম্ভবত মা, আরেকজন তরুণী, হয়তো বোন বা স্ত্রী। তাদের কান্নায় ভোরের বাতাস ভারী হয়ে উঠল। ফরিদ আর মাসুদ দ্রুত লাশটা নামিয়ে দিল। তবে যখন তারা লাশ নামানোর জন্য অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুলেছিল, তখন তারা দুজনেই এক মুহূর্তের জন্য চমকে উঠেছিল। তারা দেখেছিল লাশটা স্ট্রেচারের ওপর ঠিক যেমন ভাবে রাখা ছিল, ঠিক তেমন ভাবেই পড়ে আছে, একটু নড়চড় হয়নি। কিন্তু রাতে তারা যে অ্যাম্বুলেন্সের পেছন থেকে কিছু একটা পড়ে যাওয়ার ধাপাস করে প্রচন্ড শব্দ পেয়েছিল, সেটার কোনো চিহ্নই নেই। সবকিছু একদম স্বাভাবিক। তারা দুজনেই আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া জানালো। লাশের পরিবার ফরিদকে তার পারিশ্রমিক বুঝিয়ে দিল। ফরিদ এক মুহূর্ত আর সেখানে দেরি করল না। পারিশ্রমিক নিয়ে মাসুদকে সহ সঙ্গে সঙ্গে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ল। ফিরে আসার পথটা ছিল একদম স্বাভাবিক। দিনের আলোয় সেই পাহাড়ি রাস্তাটাকে আর মোটেও ভয়ঙ্কর মনে হচ্ছিল না। এমনকি তারা সেই জায়গাটাও খুঁজে বের করার চেষ্টা করলো যেখানে 4টা রাস্তা দেখেছিল, কিন্তু সেখানে গিয়ে দেখলো একটাই সোজা রাস্তা, কোনো চৌরাস্তার চিহ্ন মাত্র নেই। সেই রাতের ঘটনাটা খুবই ভয়ঙ্কর ছিল। এর প্রভাবে মাসুদ প্রচন্ড অসুস্থ হয়ে যায়। ঢাকায় ফেরার পর থেকেই তার ঘন ঘন বমি হতে শুরু করে, আর সেই বমির সাথে রক্ত বের হতো। তার মাথায় এমন প্রচন্ড ব্যথা করত যে সে সইতে না পেরে নিজের মাথায় ঘুষি মারত, দেয়ালে মাথা ঠুকত। সে রাতের পর রাতে ঘুমাতে পারত না। ফরিদ অসুস্থ হয়ে পড়েছিল, তবে মাসুদের মতো এত বেশি নয়। তারও কিছুদিন জ্বর ছিল। ফরিদ সপ্তাহখানেকের মধ্যেই সুস্থ হয়ে যায়, কিন্তু মাসুদের সুস্থ হতে প্রায় 2 মাস লেগে যায়। সে কোনো ডাক্তার বা ওঝা কবিরাজ কিছুই বাদ রাখেনি। তবে সুস্থ হওয়ার পর মাসুদ আর এই পেশায় ফিরে আসেনি। সে অ্যাম্বুলেন্সের হেল্পারের কাজ কেন ড্রাইভিং লাইনে আর আসেইনি। সেদিনের রাতের ঘটনা তার মন থেকে কখনোই মুছে যায়নি। তাদের ভাগ্য ভালো ছিল, মহান আল্লাহ তাআলা তাদেরকে সহি সালামতে রেখেছেন। এর আগে পরেও ফরিদের সাথে লাশ নিয়ে যাওয়ার সময় মাঝে মধ্যে ছোটখাটো অস্বাভাবিক ঘটনা ঘটত, কিন্তু সেদিনের মতো এমন ভয়াবহ অভিজ্ঞতা তার আর হয়নি। ফরিদ জীবনের এই কঠিন মুহূর্তগুলোকে মানিয়ে নেওয়া শিখে গিয়েছিল।
সে ভাবলো এগুলো নিয়েই তার জীবন কাটাতে হবে। জীবন চলতে গেলে কাজের প্রয়োজনে অনেক ভয় পেয়ে এই কাজ ছেড়ে দিলে জীবন থেমে যাবে না। জীবন ঠিকই চলবে, তবে আরো বেশি কষ্টে, দারিদ্রতায় এবং ক্ষুধার তাড়নায়। তাই সে পুরোপুরি সুস্থ হওয়ার পর আবার অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং এ হাত রাখলো। সেই রাতে যা ঘটেছিল এবং সেই রাতের আগে যত অস্বাভাবিক ঘটনা তার সাথে ঘটেছে, সবগুলোকে সে নিজের জীবনের একটা অংশ হিসেবেই মেনে নিয়েছিল। কারণ এই অ্যাম্বুলেন্সের চাকা ঘুরলেই তার সংসারের চাকা ঘোরে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওর প্রথম ঘটনা। ঘটনাটা ব্যক্তিগতভাবে আমার কাছে খুব লোমহর্ষক মনে হয়েছে। এটি এমন একটি ঘটনা ছিল যা শুনলে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। এরকম ভয়ঙ্কর একটি চমৎকার ঘটনা লিখে পাঠানোর জন্য রানা ভাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এখন আমরা চলে যাব আমাদের আজকের ভিডিওর শেষ ভয়ের দিকে। আর শেষের জন্য সিলেক্ট করা ঘটনাটাও আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন ঢাকা থেকে একজন। ঢাকা থেকে ইমন ভাই আমাদেরকে একটি ভয়ঙ্কর গা শিউরে ওঠার মতো ঘটনা লিখে পাঠিয়েছেন। তাহলে চলুন আর দেরি না করে ইমনের পাঠানো ঘটনাটি শুনে আসা যাক। ইমন তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি আপনি এবং সমস্ত সুধীরা ভালো আছে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইমরান ভাই, আমি ইমন, আমি ঢাকায় থাকি। আজ আমি আপনাকে যে ঘটনাটি বলবো সেটি আমি শুনেছিলাম আমাদের পাশের ফ্ল্যাটের এক বড় ভাইয়ের কাছে। তিনি যে ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন সেটি ঘটেছিল তার কোনো এক পরিচিত লোকের সাথে, অ্যাম্বুলেন্স ড্রাইভার। তার নাম মোহাম্মদ আলামিন। আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আপনাকে ঠিক সেইভাবে লিখে পাঠাচ্ছি যেভাবে আলামিন নিজে মুখে বলেছিলেন। বলছেন আলামিন, এই শহরের রাস্তায় অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং ধরে জীবনটা পার করে দিলাম। জীবনের অর্ধেক সময় কেটেছে এই পেশায়। আমার বাবাও একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিলেন। এই পেশার প্রতি এক ধরনের টান, এক ধরনের চাপ আগে থেকেই ছিল। বাবার হাত ধরে আমার ড্রাইভিং শেখা। তার কাছ থেকে শিখেছি এই পেশার খুঁটিনাটি, কিভাবে লাশের স্বজনদের সামলাতে হয়, কিভাবে প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে হয়। আমার এই দীর্ঘ পেশাগত জীবনে অনেক ভয়ঙ্কর, অনেক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছি আমি। দুর্ঘটনা, কান্না, রক্তের গন্ধ, এগুলো আমার নিত্যদিনের সঙ্গী। কিন্তু 2017 সালের ফেব্রুয়ারি মাসের সেই রাতের ঘটনা আমার জীবনের সব অভিজ্ঞতাকে হার মানিয়েছিল। সেই রাতের মতো ভয় আমি আমার জীবনে আর কখনোই পাইনি। দিনটা ছিল ফেব্রুয়ারির মাঝামাঝি, হালকা শীতের রাত। রাত তখন 12টা ছুঁই ছুঁই। হসপিটাল থেকে একটা এমার্জেন্সি কল পেলাম, একটা লাশ ডেলিভারি দিতে হবে গন্তব্য শহরের অন্য প্রান্তে, বেশ খানিকটা দূরের পথ। সেদিন আমার দুর্ভাগ্যই বলতে হবে, আমার হেল্পার ছুটিতে ছিল, কিন্তু লাশটা এমার্জেন্সি পৌঁছে দিতে হবে। তাই একাই রওনা দিলাম। মর্গ থেকে কাগজপত্র সব ঠিকঠাক করে যখন লাশটা অ্যাম্বুলেন্সে তুললাম, তখন খেয়াল করলাম লাশটি একজন মধ্যবয়স্ক মহিলার। কিভাবে মারা গিয়েছিলেন তা আমি জানি না, আর জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করিনি। আমার কাজ লাশ ঠিকানায় পৌঁছে দেয়া। মহিলার পরিবারের 2 জন লোক হাসপাতালে ছিলেন, কিন্তু তাদের নাকি জরুরি কোনো এক কারণে তখনই চলে যেতে হয়েছে। তারা অনুরোধ করে গেলেন আমি যেন সাবধানে লাশটা পৌঁছে দেই। আমি তাদের আশ্বস্ত করলাম একা হলেও আমার সমস্যা হবে না, এমন কাজ আমি আগেও করেছি। অ্যাম্বুলেন্স স্টার্ট করে হসপিটাল থেকে বের হয়ে হাইওয়েতে উঠলাম। রাত বাড়ার সাথে সাথে রাস্তাঘাট ফাঁকা হয়ে আসছিল। হেডলাইটের আলোয় কুয়াশা কেটে আমি এগিয়ে চলছি। সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু প্রায় 20 মিনিট ড্রাইভ করার পর হঠাৎ একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। আমার মনে হলো গাড়িটা ভারী হয়ে গেছে। ব্যাপারটা ঠিক বোঝাতে পারবো না, মনে হচ্ছে যেন কেউ আমার অ্যাম্বুলেন্সের পেছনে চেপে ধরেছে। আমি অ্যাক্সিলারেটরে চাপ দিচ্ছি, ইঞ্জিন শব্দ করছে, কিন্তু গাড়িটা যেন এগোতে চাইছে না। স্পিড কিছুতেই 60-এর উপরে উঠছে না। অথচ এই রাস্তায় এখন 100 তোলার কথা। আমার গাড়িতে আমি একা, আর পেছনে একটা লাশ, আর তো কেউ নেই। তাহলে এই অস্বাভাবিক ওজন আসছে কোথা থেকে? বিষয়টা আমার কাছে খটকা লাগলো। আমি একজন অভিজ্ঞ ড্রাইভার, গাড়ির ইঞ্জিন বা টায়ারের সমস্যা হলে আমি ঠিকই বুঝতে পারতাম, কিন্তু এটা যান্ত্রিক সমস্যা বলে মনে হলো না। মনে হচ্ছিল যেন অদৃশ্য কোনো ওজন গাড়িতে চেপে বসেছে। কৌতূহল বশত আমি গাড়ি চালাতে চালাতেই আমাদের পেছনের অংশের মাঝখানের ছোট্ট স্লাইডিং জানালাটা 1 ইঞ্চি ফাঁক করলাম। পেছনের আফসা অন্ধকারে চোখ সইয়ে নেয়ার চেষ্টা করলাম। স্ট্রেচারে শোয়ানো লাশটা সাদা কাপড়ে ঢাকা, একদম স্থির, যেমন থাকার কথা। কিন্তু আমার চোখ আটকে গেল লাশের পায়ের কাছে। একটা কালো ধোঁয়ার মতো কিছু একটা জমাট বেঁধে আছে। ঠিক ধোঁয়া নয়, কেমন যেন একটা ঘন আঠালো অন্ধকার। শুধু লাশের পায়ের দিকটাতেই সেটা কুণ্ডলি পাকিয়ে আছে। অ্যাম্বুলেন্সে লাশ ওঠানোর সময় আমি নিজে সব পরীক্ষা করেছিলাম, তখন এমন কিছুই ছিল না। গাড়ির ভেতরে ধোঁয়া আসারও কোনো পথ নেই। আর অদ্ভুত ব্যাপার হলো, এই ধোঁয়াটা ছড়াচ্ছে না, শুধু ওই এক জায়গাতে স্থির হয়ে আছে। আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আমি সাথে সাথে
স্লাইডিং জানালাটা বন্ধ করে দিলাম। আল্লাহ ভরসা বলে আমি আবার ড্রাইভিংয়ে মনোযোগ দিলাম। কিন্তু গাড়িটা যেন কিছুতেই এগোতে চাইছে না। মনে হচ্ছে 10-20টা লোক আমার অ্যাম্বুলেন্সের পেছনে ঝুলে আছে। আমি খুব কষ্ট করে গাড়ি টেনে নিয়ে যাচ্ছি, নিজেকে নিজে সাহস দিলাম। কত কিছুই তো দেখেছি জীবনে, এটা হয়তো মনের ভুল। নিরাপদে লাশটা ডেলিভারি দিতে পারলেই বাঁচি। আমি স্টিয়ারিং শক্ত করে ধরে আছি। ঠিক তখনই আমার বাম পাশে, ঠিক কানের পেছনে একটা ফিস ফিস শব্দ শুনতে পেলাম। ফিস ফিস, খসখস। মনে হলো কোনো মানুষ ভিন্ন কোনো ভাষায় কথা বলছে, কিন্তু সেই ভাষা আমি এর আগে কখনো শুনিনি। কোনো চেনা ভাষার সাথে তার মিল নেই। শুকনো পাতার উপর দিয়ে কিছু একটা হেঁটে গেলে যেমন শব্দ হয়, শব্দটা ঠিক তেমন। আমি সাথে সাথে ঝটকা দিয়ে বাম দিকে তাকালাম। ফাঁকা। আমার পাশের সিটটা একদম খালি। অন্ধকার রাস্তায় মাঝে মাঝে দু একটা ট্রাক হুশ করে পাশ কাটিয়ে যাচ্ছে। সে অদ্ভুত শব্দটা আর শোনা যাচ্ছে না, কিন্তু আমার সমস্ত শরীর শিউরে উঠেছে। আমি বুঝতে পারছিলাম কিছু একটা ঝামেলা শুরু হয়েছে। এটা আমার সাধারণ কোনো ডেলিভারি নয়। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের সবেমাত্র শুরু। সেই ফিসফিসানি শোনার পর আমার মনের ভেতর যে ভয়টা ঢুকেছিল তা সহজে যাওয়ার নয়। আমি অভিজ্ঞ হতে পারি, কিন্তু আমি মানুষ। আর সেই মুহূর্তে আমার অভিজ্ঞতা নয়, আমার সহজাত প্রবৃত্তি জানান দিচ্ছিল যে আমি খুব খারাপ কোনো কিছুর পাল্লায় পড়েছি। কিন্তু আমি গাড়ি থামাইনি, থামানোর কথা চিন্তাও করিনি। আমার একমাত্র লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব এই লাশ তার ঠিকানায় পৌঁছে দিয়ে এখান থেকে মুক্তি পাওয়া। গাড়িটা সেই একই রকম অস্বাভাবিক ভারী লাগছে। আমি এক হাতে স্টিয়ারিং এ রেখে কাঁপতে কাঁপতে নিজের মোবাইলটা বের করলাম। লাশের পরিবারের যে নম্বরটা আমাকে দেওয়া হয়েছিল তাতে কল লাগালাম। একজন মহিলা কল ধরলেন, সম্ভবত কান্নার কারণে গলা বসে আছে। আমি বললাম, আপা, আমি আলামিন, অ্যাম্বুলেন্স ড্রাইভার। আপনারা কি দয়া করে কাউকে পাঠাতে পারবেন? আমি একটা ঠিকানা দিচ্ছি, আপনারা যদি কাউকে। আমার কথা শেষ হওয়ার আগেই ওপাশ থেকে মহিলাটি বললেন, ভাই, এখন কিভাবে সম্ভব? বাড়িতে একটা মরা মানুষ আসছে, সবাই কত কাজে ব্যস্ত। আপনি কষ্ট করে চলে আসেন। আপা, আমি বুঝতে পারছি, কিন্তু যদি সম্ভব হয় অন্তত একজনকে প্লিজ। মহিলা হয়তো আমার গলার স্বরের আকতি বা ভয়টা বুঝতে পারেননি। তিনি বললেন, চেষ্টা করব বলেই ফোনটা রেখে দিলেন। আমি মোবাইলটা ড্যাশবোর্ডে ছুড়ে ফেললাম। চেষ্টা করব মানে না, আমাকে একাই যেতে হবে। আমার মনের মধ্যে ভয়টা প্রতি মুহূর্তে দ্বিগুণ 3 গুণ হয়ে বাড়ছিল। ঠিক তখনই ভয়াবহ গন্ধটা আমি পেলাম। হঠাৎ করে এক মুহূর্তের মধ্যে পুরো অ্যাম্বুলেন্সের কেবিনটা একটা পচা তীব্র গন্ধে ভরে গেল। এটা সাধারণ কোনো গন্ধ নয়। মনে হচ্ছিল কোনো পরিত্যক্ত কূপের পানির মধ্যে একটা কুকুর বা ইঁদুর মরে পচে আছে। সেই পচা ভ্যাপসা গা গুলিয়ে ওঠা গন্ধ। গন্ধটা এত তীব্র যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমার মনে হচ্ছিল আমি বমি করে ফেলবো। আমি এক হাতে গাড়ি চালাচ্ছি আর অন্য হাতে শার্টের হাতা দিয়ে নাক চেপে ধরলাম, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। গন্ধটা যেন আমার ফুসফুস পুড়িয়ে দিচ্ছিল। চলন্ত অবস্থায় বারবার কাপড়টা নাক থেকে পড়ে যাচ্ছিল। আমি আর সহ্য করতে পারলাম না। অবস্থা এমন যে এই গন্ধে আমি মারাই যাব। রাস্তার একপাশে কোনো মতে গাড়িটা দাঁড় করালাম। ইঞ্জিন বন্ধ করিনি, হেডলাইটও জ্বলছিল। আমি লাফ দিয়ে গাড়ি থেকে নেমে খোলা হাওয়ায় কয়েকটা বড় বড় নিঃশ্বাস নিলাম। তারপর ড্যাশবোর্ড থেকে একটা ছোট্ট পরিষ্কার কাপড় টেনে নিয়ে সেটা ভালো করে মুখে নাকে বেঁধে নিলাম। একটু পানি থাকলে ভালো হতো, কিন্তু এখনো সব খোঁজার সময় নেই। আমি আবার ড্রাইভারের সিটে বসলাম। গন্ধটা এখনো আছে, কিন্তু কাপড়ের কারণে কিছুটা হলেও সহনীয়। আমি গিয়ার ফেলে যে গাড়িটা আবার রাস্তায় তুলতে যাব, ঠিক তখনই আমার চোখ পড়ল ডান দিকের সাইড ভিউ মিররটায়, আয়নায়। আমার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আয়নার কাছের ওপর একটা অদ্ভুত চিহ্ন। মনে হচ্ছে এই মাত্র কেউ কোনো ধারালো জিনিস দিয়ে গাড়ির আয়নার মধ্যে ঘষে ঘষে চিহ্নটা এঁকেছে। চিহ্নটা খুব অদ্ভুত, তবে কিছুটা খ্রিস্টানদের ক্রুশের মতো, কিন্তু পুরোপুরি ক্রুশও নয়। আমি শিউরে উঠলাম। এটা অসম্ভব। আমি যখন গাড়ি থেকে নামলাম তখন এই আয়না পরিষ্কার ছিল। আমার গাড়ির আয়না আমি সবসময় নতুনের মতো রাখি, তাতে একটা আঁচড়ের দাগও ছিল না। আমি মাত্র 1 মিনিটের জন্য গাড়ি থেকে নেমেছিলাম। এই নির্জন রাস্তায় কে কখন এসে এই দাগ দিয়ে গেল। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি ঢোক গিললাম। আমার মনে হলো ওই লাশটার উপর কোনো একটা খুব খারাপ জিনিস ভর করতে চাইছে, হয়তো ইতিমধ্যেই করে ফেলেছে। আমি আর 1 সেকেন্ডও দাঁড়ালাম না। এক্সিলারেটরে সর্বশক্তি দিয়ে চাপ দিলাম। গাড়িটা গঙ্গাতে গঙ্গাতে চলতে শুরু করলো। আমি পাগলের মতো সামনে পেছনে তাকাচ্ছি। বারবার মনে হচ্ছে পেছনের সিট থেকে এখনই কেউ একজন আমার উপর ঝাঁপিয়ে পড়বে। আমি সামনে তাকাচ্ছি, আবার 1 সেকেন্ডের জন্য রিয়ার ভিউ মিররে ভেতরের আয়নায় চোখ রাখছি। হঠাৎ একবার যখন আমি ভেতরের আয়নাটার দিকে তাকালাম, তখন আমি এমন এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলাম যা দেখে আমার চোখ কপালে উঠে গেল। আমার সমস্ত শরীরের লোম কাটা দিয়ে দাঁড়িয়ে গেল। আমি দেখলাম আয়নার মধ্যে দেখা যাচ্ছে আমার ঠিক পেছনে
আমার বাম কাঁধের কাছে একটা কালো ধোঁয়াশা অবয়ব, সেই একই কালো ধোঁয়া যা আমি কিছুক্ষণ আগে লাশের পায়ের কাছে দেখেছিলাম, সেটা এখন আমার ঠিক পেছনে এসে জমাট বেঁধেছে। আয়নায় ওই দৃশ্য দেখার পর আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। আমার ঠিক পেছনে আমার বাম কাঁধের কাছে সেই কালো ধোঁয়াটা কুণ্ডলি পাকাচ্ছে। মনে হচ্ছিল একটা ছায়ামূর্তি ধীরে ধীরে আকার নেয়ার চেষ্টা করছে। ঠিক তখনই আমার মনে পড়ে গেল, যখন গাড়িটা প্রথম ভারী লাগতে শুরু করেছিল, আমি পেছনে তাকিয়ে লাশের পায়ের কাছে ঠিক এমন কালো ধোঁয়ায় দেখেছিলাম। আর একটু আগেই তো আমি আমার বাম কানের পাশে সে অদ্ভুত ফিসফিসানি শুনেছিলাম। তার মানে যা কিছু হচ্ছে সব আমার এই বাম পাশটাকে কেন্দ্র করে হচ্ছে। এই কালো ধোঁয়ার অবয়বটা দেখে আমার মন চাইছিল একটা চিৎকার দেই, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মন চাইলেও আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। মনে হচ্ছিল কেউ যেন আমার গলা চেপে ধরেছে। আমার শরীর অনবরত ঘামতে শুরু করলো। শীতের রাতেও আমার কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছিল। আমার খুব ভয় লাগছিল। আমি মনে মনে দোয়া দরুদ যা কিছু মনে আসছিল সব পড়তে শুরু করলাম। আমার আর সাহস হচ্ছিল না দ্বিতীয়বার আয়নাতে তাকানোর। আমি দেখতে চাইছিলাম না ওই কালো ধোঁয়াটা এখনো আছে নাকি উধাও হয়ে গেছে, কিন্তু মানুষের চোখ বড় বেঈমান। আমি না চাইতেও আমার চোখ আবার ওই রিয়ার ভিউ মিররটার দিকে চলে গেল। দেখলাম ওই ধোঁয়াটা আর নেই, কেবিনটা একদম ফাঁকা। আমার মন কিছুটা শান্ত হলো, তবে সম্পূর্ণ শান্ত হতে পারল না। আমি জানি বিপদ এখনো কাটেনি। ওই মৃত লাশের প্রতি হয়তো কোনো খুব খারাপ জিনিস ইতিমধ্যেই আকর্ষিত হয়ে গেছে, যেটা এখন আমার প্রাণের জন্য ঝুঁকিপূর্ণ। যদিও এখন সেই ধোঁয়াটা দেখা যাচ্ছে না, কিন্তু এর মানে এই নয় যে সব ঠিক হয়ে গেছে, বরং যে কোনো সময়। আমি খুব সতর্ক হয়ে গেলাম, বারবার নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম, সাহস যোগাচ্ছিলাম, কিন্তু আসল ভয়টা তখনও বাকি ছিল। লাশটা যে ঠিকানায় পৌঁছে দিতে হবে, সেখানে যাওয়ার জন্য এখন আমাকে এমন একটা রাস্তা ধরতে হবে যে রাস্তাটা দিনের বেলাতে নির্জন থাকে, আর রাতের বেলা তো কোনো কথাই নেই। ওই রাস্তায় ঢোকার পর গাড়ি তো দূরের কথা, কোনো কুকুর শিয়াল দেখবো কিনা তাও সন্দেহ আছে। এতক্ষণ তো আমি হাইওয়েতে ছিলাম, মাঝে মাঝে দু একটা ট্রাক বা বাসের আলো দেখতে পাচ্ছিলাম, যা আমাকে কিছুটা হলেও সাহস যোগাচ্ছিল। কিন্তু এখন আমাকে ওই অন্ধকার জনমানবহীন রাস্তায় ঢুকতে হবে। আমার কাজটাই তো এমন, লাশ ঠিকানায় পৌঁছে দেয়া। আর দ্বিতীয় কোনো রাস্তাও ছিল না যে আমি সেটা ধরে যাব। তাই বাধ্য হয়ে আল্লাহর নাম নিয়ে আমি ওই রাস্তায় অ্যাম্বুলেন্সের মোড় ঘোরালাম। রাস্তাটায় ঢোকার পর আমার মনটা আরো বেশি আনচান করতে শুরু করলো। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। আমার হেডলাইটের আলো যত দূর যাচ্ছে তত দূরই শুধু দেখা যাচ্ছে রাস্তার দুই পাশে বড় বড় গাছ, যেন দুই দিক থেকে চেপে ধরতে আসছে। আমার বারবার মনে হচ্ছিল কেউ একজন সাথে থাকলে খুব ভালো হতো। এই সমস্ত পরিস্থিতিতে একা থাকাটা খুবই রিস্কের। আমি আল্লাহর নাম নিতে নিতে সামনে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমার মনে হলো অ্যাম্বুলেন্সের পেছনে কিছু একটা পড়ে গেছে। আমি স্ট্রেচারের একটা জোরালো শব্দ পেলাম, ধরাস। আমার বুকটা ধাপ করে উঠল। স্ট্রেচারটা কি উল্টে গেল? লাশটাকে নিচে পড়ে গেল? আমার মন বলছিল গাড়ি থামিয়ে পেছনে গিয়ে দেখি, কিন্তু আমার ভেতরের অভিজ্ঞতা, আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে চিৎকার করে বারণ করছিল। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, যাই হয়ে যাক আমি অ্যাম্বুলেন্স থামিয়ে লাশ দেখতে যাব না। কারণ আমি জানি আমি যদি এখন গাড়ি থামিয়ে পেছনের দরজা খুলি তাহলেই হয়তো খুব বেশি বিপদে পড়ে যাব। আমি স্টিয়ারিং আরো শক্ত করে আঁকড়ে ধরলাম। আমার গাড়ির গতি বেশি থাকলেও আমার কাছে গাড়িটা সে আগের মতোই প্রচন্ড ভারী মনে হচ্ছিল, যেন 20-50 জন মানুষ আমার গাড়িতে চেপে বসেছে। আমি হে আল্লাহ করে কোনো মতে গাড়ি চালাচ্ছি, কিন্তু ঠিক এমন সময় আমার কানে এমন এক ভয়ঙ্কর আওয়াজ এলো, যে আওয়াজ আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমি আমার কানে স্পষ্ট শুনতে পেলাম, কটমট কটমট কটাস, কটমট কটমট কটাস। মনে হচ্ছে কেউ একজন মানুষের হাড় গোড় চিবিয়ে খাচ্ছে। খুব প্রচন্ড এবং স্পষ্ট শব্দ। শব্দটা আমার অ্যাম্বুলেন্সের পেছনে, ঠিক যেখানে লাশটা রাখা, ঠিক সেখান থেকে আসছিল। এই শব্দ কোনো স্বাভাবিক শব্দ ছিল না। মানুষ সাধারণত মুরগির রান্না করা হাড় চিবিয়ে খেলে যেমন শব্দ হয়, ওই রকম হালকা শব্দ নয় এটা। বরং কেউ যদি একটা গরুর শক্ত কাঁচা হাড় দাঁত দিয়ে ভেঙে চেবানোর চেষ্টা করে, ঠিক তেমন ভয়ঙ্কর শব্দ। কটমট ক্রাশ কটাস। নিজের মনের অজান্তেই আমার মনে হলো এটা মানুষের হাড়ের শব্দ। প্রতিবার শব্দের সাথে সাথে আমার বুকের মধ্যে ধুকপুক করছিল, আমার গায়ের বারবার কাটা দিয়ে উঠছিল। আমি বড় বড় নিঃশ্বাস ফেলছিলাম। নাকে বাঁধা কাপড়টার কারণে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। সেই পচা গন্ধটা যেন এই শব্দের সাথে পাল্লা দিয়ে বাড়ছিল। এরকম হাড়গোড় চেবানোর শব্দ প্রায় 10 থেকে 15 মিনিট ধরে একটানা আসার পর হঠাৎ করে নিজে নিজে বন্ধ হয়ে গেল। কিন্তু এই আওয়াজ বন্ধ হওয়ার সাথে সাথে আমার মনে হলো আমার মাথার ঠিক পেছনে আবারও সেই বাম দিকে কেউ একজন আসছে।
এবার আর মনে হওয়াত নয়, আমি অনুভব করতে পারছিলাম, কারণ এবার আমার ঘাড়ের ওপর কারো নিঃশ্বাসের গরম ভাব পড়ছিল। শুধু তাই নয়, আমি রক্তের গন্ধ পাচ্ছিলাম। সেই পচা গন্ধের সাথে মিশে একটা তাজা কাঁচা রক্তের তীব্র গন্ধ আমার নাকে এসে লাগলো। এই অবস্থা দেখে আমি আর মনে মনে নয়, এবার সামান্য শব্দ করে করে আল্লাহর নাম নিচ্ছিলাম। আল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাও। আমি বুঝে গিয়েছিলাম আমার গাড়িতে শুধু একটা লাশ নেই, তার সাথে খুব ভয়ঙ্কর কোনো একটা অবয়ব, কোনো একটা খারাপ জিনিস রয়েছে। আমি কাঁপা কাঁপা হাতে গাড়ি চালাচ্ছিলাম। একবারের জন্য পেছনে ঘাড় ঘুরিয়ে তাকানোর সাহস করিনি। আমি জানি তাকালেই হয়তো এমন কিছু দেখব যা আমি সহ্য করতে পারবো না। আমি এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে আবার মোবাইলটা নিলাম। লাশের বাড়িতে আবার কল দিলাম। কল ডায়াল হচ্ছিল কিন্তু কেউই ধরছিল না। আমি 5-7 বার কল দিলাম কিন্তু কেউ কল ধরল না। আমি মরিয়া হয়ে হাসপাতালে কল দিলাম। তখন হাসপাতাল থেকে একজন স্টাফ কল রিসিভ করলো। আমি প্রায় কাঁদো কাঁদো গলায় তাকে বললাম, ভাই, লাশের পরিবারের বাড়ি থেকে কেউ কল ধরছে না, আপনারা দয়া করে ওদেরকে জানান ওরা যেন এক্ষুনি আমাকে কল দেয়। আমি স্টাফকে এটাও বললাম যে পরিস্থিতি খুব কঠিন হয়ে যাচ্ছে, হয়তো আমি এই লাশ নিয়ে একা আর সামনে যেতে পারবো না। লাশের বাড়ি থেকে কাউকে না কাউকে যেন এখনই পাঠিয়ে দেওয়া হয়। অন্তত পক্ষে মাঝ রাস্তায় আসলেও আমি সেই সদস্যকে গাড়িতে তুলে নিয়ে লাশের ঠিকানায় যেতে পারবো। হাসপাতাল থেকে আমাকে কিছুক্ষণ পর কল করা হলো। কল করে জানানো হলো যে লাশের একজন আত্মীয় তাদের বাড়ি থেকে রওনা হয়ে পড়েছে। এই কথাটা শুনে আমি কিছুটা স্বস্তি পেলাম। তার কিছুক্ষণ পর লাশের পরিবার থেকে একজন আমাকে কল দিল, জানালো যে সে সম্পর্কে মৃত মহিলার চাচা হয়, সে আসছে। আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম যে সে এখন কোথায় আছে। লোকটা একটা জায়গার নাম বলল। আমি মনে মনে হিসাব করে বললাম যে প্রায় 1.5 ঘন্টা রাস্তা পার হয়ে আসলে সে আমার অ্যাম্বুলেন্সের কাছে পৌঁছাতে পারবে। আমাদের মাঝে কথোপকথন হলো। তারপর আমি নিজের মতো করে যত দ্রুত সম্ভব সামনে এগিয়ে যেতে থাকলাম এবং ওই লোকটাও আমার দিকে আসতে থাকলো। কিন্তু আমার ভয়টা এখানেই শেষ হলো না, কারণ এই 1.5 ঘন্টা আমাকে একাই থাকতে হবে। আর আমি একা নই, আমার সাথে শুধু লাশ নয় বরং আরো একটা এমন জিনিসের উপস্থিতি গাড়ির মধ্যে আছে যা প্রচন্ড ভয়ঙ্কর ও বিভৎস। আমি অপেক্ষায় আছি কতক্ষণে সেই লোকটা আমার গাড়িতে উঠবে। আমি বারবার আল্লাহর কাছে দোয়া করছিলাম যেন পরিবেশটা স্বাভাবিক হয়ে যায়, কিন্তু ভয়ে আমার হাত পা প্রচন্ড পরিমাণে ঠান্ডা হয়ে আসছিল। আমি আমার হাতের দিকে খেয়াল করে দেখলাম আমার হাত দুটো ঠান্ডা হয়ে নীল হয়ে যাচ্ছে, অথচ এটা শীতকাল হলেও গাড়ির ভেতরে এমন হাড় কাঁপানো ঠান্ডা ছিল না। এটা ছিল ভয়ের ঠান্ডা। ভয় আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে আসছিল, আর সে কারণে হয়তো হাত নীল হয়ে যাচ্ছে। আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেল। ব্যথাটা এমন তীব্র যে সহ্য করার মতো ছিল না। এত অসুবিধার মধ্যে হঠাৎ আমি আবার ওই আওয়াজ শুনতে পেলাম। আমার বাম কানের সামনে কেউ একজন ফিসফিস করে ফিসখিস হাহা এবং হাসছে। সেই হাসির শব্দ, সেই হাসি এতটাই বিভৎস ভয়ঙ্কর ছিল যে যে একবার শুনবে সে দ্বিতীয়বার কোনোদিন শুনতে চাইবে না এবং মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবে না। সেই হাসিটা কোনো পুরুষের হাসি ছিল নাকি নারীর হাসি ছিল তা বোঝার কোনো উপায় নেই। একটা ভেজা ঘর ঘরে গলার পৈশাচিক হাসি। সেই পৈশাচিক হাসি আমার কানের ভেতর বাজছিল। আমার মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছিল। আমি কোনো মতে স্টিয়ারিং ধরে বসেছিলাম। ঠিক তখনই আমার সাথে এমন আরো বেশি ভয়ঙ্কর এক ঘটনা ঘটল, যা ঘটার পর আমার শরীরে কাঁপুনি শুরু হয়ে গেল। আমি এমনিতেই খুব কষ্ট করে গাড়ি চালাচ্ছিলাম সেই জনমানবহীন রাস্তা ধরে। হঠাৎ আমি আমার অ্যাম্বুলেন্সের পেছন থেকে একটা কথা শুনতে পেলাম। একটা মহিলার কণ্ঠ, খুব স্পষ্ট। কেউ একজন বলল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? এখানেই নামিয়ে দে। আমার পেছনের সিটে একটা মহিলার লাশ। আর লাশ মানে মৃত নিথর দেহ, যার মধ্যে কোনো রকমের প্রতিক্রিয়া করার ক্ষমতা নেই। সেই লাশ কথা বলছে। এই সমস্ত কথা ভেবে আর এই কথা শুনে আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ভয়ে আমার কলিজাটা মুখ দিয়ে বের হয়ে যাবে এমন অবস্থা। আমি নিজের মনের অজান্তে চিৎকার করে বলে উঠলাম, আল্লাহ। আমি এই কথাগুলো শুধু একবারই শুনতে পেয়েছিলাম, কিন্তু এই একবারই আমার কলিজা শুকিয়ে ফেলার জন্য যথেষ্ট ছিল। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি আমার দীর্ঘ ড্রাইভিং জীবনে এত বেশি ভয়ঙ্কর কিছুর মুখোমুখি আগে কখনোই হয়নি। আমি খেয়াল করলাম ভয়ে আমার হাত পা অবশ্যই আসছিল। আমি যেন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। আমার মনে হলো এখন যদি এমন অবস্থায় আমি গাড়ি চালাই তাহলে নির্ঘাত একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমি ভাবলাম একটা উপযুক্ত জায়গা দেখে গাড়িটা থামাবো, কিন্তু আমি যে রাস্তায় ঢুকেছি এই রাস্তাটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমি কোনো মতেই গাড়িটা থামাতে চাচ্ছিলাম না, কারণ এরকম একটা জনমানবহীন রাস্তায় একটা লাশের গাড়ি থামানো মোটে উচিত হবে না। আমি ভাবলাম কোনো মতে আল্লাহর উপর ভরসা করে এই রাস্তাটুকু পার করতে পারলেই আমি গাড়িটা থামিয়ে লাশের চাচার কাছে ফোন করব এবং তার আসার অপেক্ষা করব। আমি গাড়িটা ফুল স্পিড দিলাম, কিন্তু ফুল স্পিডেও যেন কোনো কাজে আসছে না। গাড়ির গতি সে আগের মতোই আছে,
যেন কেউ টেনে ধরে রেখেছে। আমি খুব কষ্টে দাঁতে দাঁত চেপে কোনো মতো ওই ভয়ঙ্কর রাস্তাটা পার করলাম। ওই রাস্তা পার করার পর আমি মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম আর ভাবলাম এটাই সুযোগ। সামনে কোনো একটা বাসাবাড়ির সামনে বা দোকানপাটের সামনে পড়লেই আমি সেখানে গাড়ি থামাবো। কিন্তু আরেকটা সমস্যা হলো, এত গভীর রাতে কোনো দোকানপাট তো খোলা থাকবে না। তারপরেও একটা টিমটিমে বাতি জ্বলছে এমন কোনো জায়গার আশায় আমি আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যেতে শুরু করলাম। হঠাৎ অ্যাম্বুলেন্সের পেছন থেকে একটা খুব ভয়ঙ্কর মহিলা কণ্ঠে হাসি ভেসে উঠল। হা হা হা। সেই হাসি যেন আমার আশেপাশের বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। ভয়ে গা শিউরে উঠল। আমার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি নিজের চোখে একটা দৃশ্য খেয়াল করতে শুরু করলাম। আমি দেখলাম আমার ঠিক বাম পাশে ড্রাইভারের সিটের পাশে ধীরে ধীরে কোথা থেকে যেন কালো ধোঁয়া জমাট বাঁধছে। ধোঁয়াটা কোথা থেকে আসছে তা দেখা যাচ্ছে না। মনে হচ্ছে শূন্য থেকে এই ধোঁয়াটা ধীরে ধীরে বেশি হচ্ছে। সেই আঠালো কালো ধোঁয়া আবার একটা অবয়ব নেওয়ার চেষ্টা করছে। এই অবস্থা দেখে আমি তাড়াতাড়ি আমার মোবাইলটা হাতে নিয়ে যে কাউকে কল করব ভাবলাম, কিন্তু আমি হাত বাড়িয়ে দেখি মোবাইলটা ড্যাশবোর্ডে আর নেই। আমি পাগলের মতো এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে সিটের পাশে ড্যাশবোর্ডে খুঁজতে লাগলাম, কিন্তু মোবাইলটা কোথাও খুঁজে পাচ্ছি না। অথচ একটু আগেই আমি এটা দিয়ে কথা বলেছি। তাছাড়া ড্রাইভিং করা অবস্থায় আর কোথায় বা খুঁজবো? আমি প্রচন্ড ভয় পেয়ে যাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল আজই হয়তো আমার জীবনের শেষ দিন। হয়তো যে খারাপ জিনিসটা অ্যাম্বুলেন্সের মধ্যে আছে সেটা আজ আমাকে মেরেই ফেলবে। আমি ভাবছিলাম চলন্ত অ্যাম্বুলেন্স থেকে লাফ দিয়ে পড়ে যাব। আমি সত্যি সত্যি লাফ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমি দরজার লকটা খোলার জন্য হাত বাড়ালাম, কিন্তু ঠিক এমন সময় আমি দেখলাম ধোঁয়াটা ধীরে ধীরে আবার উধাও হয়ে যাচ্ছে। এটা দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। তবে ভাবলাম সামনে হয়তো আরো বড় বিপদ আসতে চলেছে। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। ঠিক এমন সময় আমি দূরে সাদা সাদা অনেকগুলো আলো জ্বলতে দেখলাম। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো সেটাও কোনো খারাপ জিনিসের মায়া বা কোনো ফাঁদ, কিন্তু আমি যতটা এগিয়ে যাচ্ছিলাম ততটাই বুঝতে পারছিলাম যে সেগুলো আসলে লাইটের আলো। আরো সামনে গেলে আমি দেখলাম চারপাশে বিশাল জায়গা জুড়ে প্যান্ডেল সাজানো, অনেক আলো, অনেক মানুষ। প্রথমে আমি ভাবলাম হয়তো কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছে এত রাতে এই হাইওয়ের পাশে। যাই হোক, মানুষ তো আছে। আমার মনে হলো যেন আমি নতুন করে প্রাণ ফিরে পেলাম। আমার প্রচন্ড আনন্দ অনুভব হলো। আমি ঠিক করলাম ওই আলোর সামনে গিয়ে আমি গাড়িটা থামাবো। আমি পাগলের মতো অ্যাম্বুলেন্স চালিয়ে ওই আলোর দিকে এগোচ্ছিলাম। আমার মনে তখন একটাই আশা, ওই মানুষের ভিড়ে গিয়ে নামতে পারলে আমি বেঁচে যাব। ভেবেছিলাম ওটা কোনো বিয়ের অনুষ্ঠান, কিন্তু আমি যখন আরো কাছে গেলাম তখন আমি যে দৃশ্য দেখলাম তা দেখে আমার মনটা ভরে গেল। আনন্দে আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। একদম কাছে পৌঁছে দেখি সেখানে কোনো বিয়ের অনুষ্ঠান নয়, বরং একটা ওয়াজ মাহফিল হচ্ছে। একজন ইসলামিক বক্তা মঞ্চে বসে মানুষদেরকে দিনের আলোচনা করে শোনাচ্ছেন। আমি যত কাছে যাচ্ছিলাম মাইকের আওয়াজটা তত স্পষ্ট হচ্ছিল। আর এখন সামনে এসে দেখি বিশাল আয়োজন, শত শত মানুষ প্যান্ডেলের নিচে বসে ওয়াজ শুনছে। আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে সেখানে মাহফিলের প্যান্ডেলের এক পাশে রাস্তার ধারে গাড়িটা থামালাম। ইঞ্জিন বন্ধ করে দিলাম। গাড়িটা থামিয়ে আমি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললাম। নাক থেকে সেই দুর্গন্ধময় কাপড়টা সরিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। আমি একটা জিনিস খেয়াল করলাম, যখন থেকে আমি এই মাহফিলের লাইটের আলো দেখছিলাম ঠিক তখন থেকেই অস্বাভাবিক ঘটনাগুলো ঘটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল। যেমন আমি শেষবার দেখেছিলাম আমার পাশে কালো ধোঁয়া জমাট বাঁধছে, কিন্তু হঠাৎ করেই সেই ধোঁয়াটা আবার উধাও হয়ে গেল। আমার গাড়ির যে ভারী ভারী লাগছিল সেই ভাবটা চলে গেল। গাড়িটা একদম হালকা হয়ে গেল। আমি আর কোনো ফিসফিসানি শুনিনি, কোনো হাসির শব্দ পাইনি, কারো উপস্থিতি অনুভব করিনি। আমার মুখ থেকে তখন শুধু আল্লাহর শুকরিয়া বের হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম এই মাহফিলের পবিত্র পরিবেশই আমাকে ওই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করেছে। তখন আমার মনে পড়ল লাশের চাচা যিনি রাস্তায় আছেন এবং আমার দিকে আসছেন, তাকে কল করে এই ঠিকানায় আসতে বলা দরকার। আমি আবার গাড়িতে উঠলাম। ভাবলাম মোবাইলটা তো হারিয়ে গেছে, কিন্তু অবাক হয়ে দেখলাম আমার মোবাইলটা ঠিক সেই জায়গায় আছে যে জায়গায় আমি রেখেছিলাম, ড্যাশবোর্ডের ওপর। এটা দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম, কারণ আমি যখন শেষবার মোবাইলটা খুঁজছিলাম তখন পাগলের মতো খুঁজেও মোবাইলটা পাইনি। আর এখন মোবাইলটা আমার চোখের সামনেই পড়ে আছে। যাই হোক, আমি তাড়াতাড়ি মোবাইলটা হাতে নিয়ে লাশের চাচাকে কল করে বললাম, চাচা, আমি অমুক জায়গায় একটা মাহফিলের সামনে গাড়ি থামিয়েছি, আপনি দয়া করে এখানেই চলে আসেন। আমি এখানেই আপনার জন্য অপেক্ষা করছি। আর আপনি যদি না আসেন তাহলে আমি একা কোনোভাবেই এই লাশ নিয়ে আপনাদের বাড়িতে যেতে পারবো না। লোকটা আমাকে আশ্বস্ত করলো যে সে এখানেই আসবে। আমি গাড়ি থেকে নেমে মাহফিলের প্যান্ডেলের এক পাশে দাঁড়িয়ে রইলাম। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর একটা সিএনজি এসে থামলো। লাশের চাচা নামলেন। লোকটাকে গাড়িতে বসে আমিও গাড়িতে উঠে বসলাম এবং লাশের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বিশ্বাস করবেন না, এরপর রাস্তাঘাটে আর কোনো সমস্যা হয়নি।
খুব সুন্দর মতো সুস্থ ও স্বাভাবিকভাবে ওই লাশ পৌঁছে দিলাম। গাড়িতে তখন আর কোনো পচা গন্ধ ছিল না, গাড়ির মধ্যে কোনো ভারী ভাবও ছিল না। আমি লাশ পৌঁছে দিয়ে আমার টাকা নিয়ে আবার ফিরে এলাম। আমি প্রথমে হাসপাতালে গেলাম। সেখানে ডোমের কাছ থেকে আমি ওই লাশটার ব্যাপারে খোঁজ নিলাম। ডোমের কাছ থেকে জানতে পারলাম যে মহিলাটা মারা গিয়েছিল সে ছিল একজন খ্রিস্টান মহিলা। মহিলাটা নাকি ঘুমের ঘরেই মারা গিয়েছিল। ডোম আরো জানালো মহিলা নাকি খুবই ধার্মিক ছিল, অর্থাৎ নিজের ধর্ম খুব মান্য করত। আমার তখন সেই আয়নায় দেখা ক্রুশের মতো চিহ্নটার কথা মনে পড়ল। আমি আর ডোমকে কিছু বললাম না। রাতের সম্পূর্ণ ঘটনা আমি নিজের মধ্যেই রেখেছিলাম, কাউকে কিছুই বলিনি। কিন্তু আমার সেই যে মাথা ব্যথা শুরু হয়েছিল সেটা কমেনি। আমি বাড়ি চলে গেলাম এবং 2 দিনের ছুটি নিলাম। আমার মাথা ব্যথা খুব বেশি তীব্র ছিল, সহ্য করতে না পেরে আমি পরের দিন ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমাকে খুব পাওয়ারফুল কিছু ওষুধ দিল। সেই ওষুধ খাওয়ার পর 2 দিন পর আমার মাথা ব্যথাটা চলে যায়। এই 2 দিন আমার মাঝে মধ্যে বমিও হতো। আমার জীবনে সেই রাতের ঘটনাটা আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি হয়ে আছে। এরপর আমি বহু লাশ একাই বহন করেছি, কিন্তু এমন ঘটনার সম্মুখীন আর কখনো হয়নি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে কোন ঘটনাটি বেশি ভয়ঙ্কর মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদেরকে সবসময় এত চমৎকার ঘটনাগুলো ইমেল করে পাঠানোর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে করে সবার আগে আমাদের চ্যানেলের আপডেট আপনার কাছে চলে যায়। আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন এমন কারোর সাথে যে আপনার মতো এই বিষয়গুলোকে জানতে পছন্দ করে, শুনতে পছন্দ করে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কারো জীবনের লোমহর্ষক অধ্যায় নিয়ে। আল্লাহ হাফেজ।